শোনো, হ্যালো, দেখো তোমাদের যে অফিসিয়ালি সিলেবাসটা রয়েছে থার্ড সেমিস্টারের, যেটা এইসির, মোট এখানে 4টি ইউনিট রয়েছে এবং মেনলি এখানে তোমাদের যেটা করতে হবে রাইটিং স্কিলস এর ওপরে পরীক্ষা দিতে হবে। তো বিষয়টা হচ্ছে, গত বছর মানে তখন তোমরা তোমার ফার্স্ট সেমিস্টারে ছিলে, তখন কিন্তু অনেক কিছু স্কিল ছিল যেগুলো মুখস্থ করে করা যায়, যে উত্তরগুলো মুখস্থ করে লেখা যায়। এখানে কিন্তু একটু ডিফারেন্ট হতে চাইছে। এখানে কিন্তু তোমাদের নিজস্ব লেখার ক্ষমতাটাকে মানে চেক করা হবে, তার জন্য মেনলি এটা। তো প্রথমটার তুলনায় এটা কিন্তু একটু মানে কি বলবো, তোমাদের থেকে বেশি ইনপুটটা আসবে। তো সেই ইনপুটটা ডেভেলপ করার জন্যে যে অংশগুলোকে স্টাডি করতে হতো 1, 2, 3, 4 দিয়েছে, এবং তাদের মধ্যে যে 2টি ইউনিট সম্পূর্ণ নিজেদেরকে লিখতে হবে তা হচ্ছে 2 এবং 3, সরি 2 এবং 4। দুয়েরটা হচ্ছে লেটার, রিপোর্ট, নোটিশ রাইটিং, যেটা তোমরা কিন্তু ক্লাস 10 এবং 12-এ করে এসেছো। এই যে 3টা অংশ, লেটার, রিপোর্ট এবং নোটিশ, এই অংশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর 10 মার্কস। তোমাদের কত মার্কের প্রশ্ন নিশ্চয়ই জানো, 40 মার্কে, এবং সেই 40 মার্কের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি আসব। তো এখানে যেটা লিখিত ভাগটা বেশি, যেখানে 10 মার্কের যে আসার সুযোগটা বেশি, তা হচ্ছে কিন্তু এই এলাকাটা, যেখানে কিন্তু লেটার, রিপোর্ট এবং নোটিশ। এবং এই 3টের মধ্যে যদিও তোমরা হচ্ছে প্রথম মানে এই সিলেবাসে, তো এই 3টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিপোর্ট রাইটিং, এবং তারপরে থাকে লেটার রাইটিং। তো এই দুটোর মধ্যে প্রত্যাশা করা যায় যে একটা থাকবে। তবে এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে কোন বিষয় নিয়ে আসবে, যেটি কিন্তু একটা বিশাল বড় একটা প্রশ্ন চিহ্ন, কারণ যিনি প্রশ্ন সেট করবেন তিনি কিন্তু বিষয়টা উপস্থাপিত করবেন। তো এটা কিন্তু নিজের সেলফ স্কিল না থাকলে এই জায়গায় কিন্তু একটা বাধা পাওয়ার একটা সুযোগ মানে চান্স থাকছে। এছাড়া যেটা চতুর্থ ইউনিট বলবো, যে চতুর্থ ইউনিটটাতেও মানে ওই মুখস্থ নোট পড়ার মতো কিছু নেই, যেটা হচ্ছে রিমেডিয়াল গ্রামার। এই সেকশানে 5 মার্ক আসবে না, এই সেকশানে 10 মার্ক আসবে না, আসবে কিন্তু মেইনলি শর্ট টাইম, মানে যেটা হচ্ছে তোমাদের 2 মার্ক থাকতো, এখানে কিন্তু আসবে 10টা শর্ট প্রশ্ন। এই যে 10 অবজেক্টিভ কোশ্চেন্স, এবং প্রত্যেকটি 1 মার্কের, এবং সেই প্রত্যেকটি কোশ্চেনের একটি 10টি প্রশ্নের জন্য তোমাদের অপশান থাকবে 15টি। তো 15টি প্রশ্নের মধ্যে 10টি করতে হবে, এবং আশা করা যায় এই যে 6টি ইউনিট আছে, এই 6টি ইউনিট থেকে 6টি প্রশ্ন বা তার বেশি থাকতে পারে, কম থাকবে না। তাহলে এইখান থেকে কিন্তু মূলত শর্ট প্রশ্নের জন্য। তো এই রিমেডিয়াল গ্রামার পার্ট এবং এই টাইপস, যেখানে লেটার, রিপোর্ট, রাইটিং বা নোটিশ, এই দুটো জায়গায় সাজেশন কথাটি কোনো মতেই চলবে না। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছ। এই দুটো অংশ সাজেশন করার কিছুই নেই। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি কথাটা আমি কি বললাম? বুঝতে পারা আছে? তো এই অংশে মূলত তোমাদের পূর্বের জ্ঞান হেল্প করবে। ক্লাস 12-এ কেমন তোমরা পড়েছো, কেমন তোমাদের রাইটিং স্কিল ছিল, এইটা কিন্তু এখানে বেশিভাবে হেল্প করবে। তবে এই বিষয়টাকে যাতে ওভারকাম করা যায়, তোমাদের কিন্তু কিছু সাজেস্টিভ এখানে কিন্তু অলরেডি আমি
স্যাম্পল কপি দিয়েছি, সেটা লেটার হোক, রিপোর্ট হোক, নোটিশ হোক, সবগুলো কিন্তু প্রত্যেকটার টাইপস ওয়াইজ দেওয়া রয়েছে। লেটার কিন্তু শুধুমাত্র যে একটা লেটার দিয়ে রয়েছে তা নয়, লেটারের ভাগ কী কী, কোন অংশে কী করতে হয় এবং কোন লেটারের টাইপে কেমন করে আমাদের কন্টেন্ট সাজাতে হয়, এগুলো সবই কিন্তু দেওয়া রয়েছে। সে একই রকমভাবে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রেও রিপোর্টও কোন কোন ধরনের হয়ে থাকে, নোটিশও কোন কোন ধরনের হয়ে থাকে, স্যাম্পল প্রত্যেকটারই দেওয়া রয়েছে। তাই আশা করি এখানে বিশেষ কিছু যে আহামরি লিখতে হবে তা নয়, একেবারে সিম্পলি যদি ওই লেখাগুলোকে দেখা যায় তাহলে প্রত্যেকটা লেখার কিন্তু একটা প্যাটার্ন রয়েছে, যে যদি একটা পারমিশনের জন্য কেমন নোটিশ হয় বা কেমন লেটার হয়, বা কোথাও জব আমি অ্যাপ্লিকেশন করব সেক্ষেত্রে কীরকম হয়, এরকম কিছু করতে পারো। ঠিক আছে, কিছু যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু লেগে যেতে পারে, কারণ যেহেতু তোমরা কলেজ লেভেলে আছো, তো কলেজ লেভেলে কিন্তু এই সব ক্ষেত্রে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট থাকে। তো বলবো যে এখানে রিপোর্ট এবং লেটার অধিক গুরুত্বপূর্ণ। ওকে, এবারে আসবো যে গ্রামার সেকশনটা। গ্রামার সেকশনটাতে দেখবে খুব সহজ করে 15 থেকে 20টি এরকম কিছু নিয়ম দেওয়া রয়েছে, এবং যে নিয়মগুলো যদি একটু ধৈর্য ধরে পড়ে করো তাহলে দেখবে তোমাদের গ্রামাটিক্যাল স্কিল তো অনেক ডেভেলপ হবে, প্লাস অতি সহজে বুঝতে পারবে। এবং তারপরে প্রত্যেকটা গ্রামার সেকশনের পরে একটা কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। আমি যাব বইটাতে কেমন রয়েছে আমি সব দেখাবো সেগুলো। তো তার পূর্বে আমি চলে যাব যে আর যে দুটি সেকশন বাকি থাকলো, অর্থাৎ বেসিক সেকশন এবং টাইপ সেকশন। এই দুটি সেকশন কিন্তু এখানে ডেসক্রিপটিভ টাইপ, এখানে কিন্তু প্রশ্নগুলো এমনি যেগুলো মুখস্থ করে তোমরা করো সেরকম আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বইটাতে নিয়ে যাব, যে বইটা তোমরা নিয়েছো সেই বইটা তোমরা খুলবে। ওকে, আশা করে দেখতে পাচ্ছ সবাই। বইয়ের এটা হচ্ছে কন্টেন্ট পেজ, দেখা যাচ্ছে? বেশ, তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেখান থেকে একটু এখানে অধিক রয়েছে। যেমন দেখো এখানে তোমরা দেখেছিলে মাত্র এখানে এই যে কয়েকটি অংশ, কিন্তু এখানে আরেকটু ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া রয়েছে। ওকে, যে ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিল, রিলেশন বিটুইন স্পিচ অ্যান্ড রাইটিং, ডিস্টিংক্ট ফিচার্স অফ রাইটিং অ্যান্ড কি স্টেপস অফ গুড রাইটিং। তো মোদ্দা কথা হচ্ছে ওই ইউনিটটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করা রয়েছে। তো এই অংশে আমরা যদি চলে যাই, মানে বেসিক্স অফ রাইটিং স্কিলে, আমরা সরাসরি পেজ নাম্বারে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। এই যে ডিফাইন রাইটিং স্কিলস। রাইটিং স্কিলস কাকে বলে, এই প্রশ্নটি একেবারে একটা পাতি প্রশ্ন। এই প্রশ্নটি দেওয়ার চান্স বলা যেতে পারে যে 0 to 5%। রাইটিং স্কিল কাকে বলে, বরং এরকম থাকতে পারে যে রাইটিং স্কিল কীভাবে ডেভেলপ করতে পারি, এইরকম টাইপের প্রশ্ন থাকতে পারে। ওকে, তাই আমরা এই প্রশ্নটাকে বাদ দেব, লেখন দক্ষতার ক্ষমতাটাকে বাদ দেব। তো এবারে চলে আসবো যে অংশটা যেখান থেকে প্রশ্ন আসতে পারে 2 অথবা 5, তা হচ্ছে টাইপস অফ রাইটিং স্কিলস। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ রাইটিং স্কিলস। রাইটিং স্কিলস বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তো আমরা দেখব যে এই বিভিন্ন প্রকারের রাইটিং স্কিলগুলো কী কী। তো সর্বপ্রথম হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং। ডেসক্রিপটিভ রাইটিং সহজ করে এগুলো বাংলাও নিচে দেওয়া রয়েছে, যে বর্ণনামূলক লেখা। ন্যারেটিভ রাইটিং, তার অর্থ হচ্ছে বর্ণনাত্মক লেখা, যেখানে বর্ণনা করা হচ্ছে। ব্যাখ্যামূলক লেখা। তারপরে রয়েছে পারসুয়েসিভ রাইটিং, পরামর্শমূলক লেখা। ক্রিয়েটিভ রাইটিং, সৃজনশীল লেখা। এবং টেকনিক্যাল রাইটিং, প্রযুক্তিগত লেখা। এবং সপ্তম হচ্ছে একাডেমিক রাইটিং। তো এইরকম 7টি রয়েছে। যদি 2 মার্কের থাকে, তোমরা যদি কেউ শুধু পয়েন্টগুলো শুধু তুলে দাও তাহলেও কিন্তু 2-এর মধ্যে 1.5 পাওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু যদি কেউ 2-এর মধ্যে 2 পেতে চাও তাহলে কিন্তু এইরকম ডেসক্রিপশন দিয়ে লিখতে হবে। আর যদি 5-এ থাকে
তাহলে একটু এটাকে বাড়াতে হবে, যেটাকে এই যদি একটু করে নেওয়া হয় যে ইট ডেসক্রাইবস এ পারসন, প্লেস অর ইভেন্ট ইউজিং ডিটেলস। এবার এখানে ফুলস্টপ দিয়ে অকেশনালি দিস রাইটিং ইজ ফাউন্ড ইন স্টোরি টেলিং, এগুলো একটু বাড়িয়ে দিতে হবে। তো 5 মার্কের জন্যে যদি কেউ এইটাই লিখে দিয়ে আসে, যদি সে আরও বিস্তৃত না করতে পারে তাহলেও কিন্তু চলবে, ঠিক আছে। তো যদি একটু ভালো স্কোর করতে হয় তাহলে 5 মার্কের ক্ষেত্রে এটা একটু ছোট হয়ে যাচ্ছে, তাহলে সেই পয়েন্টের ভেতরেই অংশটাকে একটু বাড়িয়ে নিতে হবে। তাই আমি বলবো যে টাইপস অফ রাইটিং স্কিলস এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে আগের বার যখন ফার্স্ট সেমিস্টারে যখন আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম, আমি বলেছিলাম যে কখনো সাজেশনের উপর ডিপেন্ড করবে না। সাজেশন করলে একটা সমস্যা হয় যে কোশ্চেন না লাগার একটা প্রশ্ন থাকে, কিন্তু আমি যদি মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোকে যদি জোর দিয়ে যাই তাহলে তো আমার কোনো ভয় থাকছে না কোনটা আসছে কোনটা আসবে না। তো এই কথাটি মাথায় রাখবে যে সাজেশন জিনিসটা অবশ্যই গ্রহণযোগ্য, বাট এতটাও যে নয় যে তার উপর পুরো ডিপেন্ডেন্ট যাব। যারা সাজেশনও করো অবশ্যই সাজেশনটাকে বেশি করে পড়বে, কিন্তু তারপরে বাকি অংশগুলোকেও পড়বে। এমনটা নয় যে যিনি বলছেন আমি বলছি মানে এটাই আসবে, এটা কনফার্ম নয়, কারণ প্রশ্ন তো আমি করছি না, প্রশ্ন যিনি করছেন তিনিই একমাত্র বলতে পারেন। তাই সেই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেছে নেওয়া এবং তা নিয়ে পড়ে যাওয়াটা খুব জরুরি। তো এটা গেল টাইপস অফ রাইটিং গেল। এবারে যাব পরবর্তী অংশের দিকে, হোয়াট ইজ মাদার টাং। তো এই মাদার টাং বা মাতৃভাষা কাকে বলে, এই প্রশ্নটি অতটা ইম্পর্টেন্ট নয়, তো আমি এটাকে 50% বলতে পারি। এবং একই রকমভাবে এর পাশে থাকবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, ওকে, আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা কাকে বলে? সো এই মাতৃভাষা আঞ্চলিক ভাষা কাকে বলে আমরা প্রায় সবাই জানি, কিন্তু বিষয়টা হচ্ছে এটাকে তো লিখতে হবে। তো এটা আমার মনে হয় যদি তোমরা শুধু সংজ্ঞার থেকে এই মাদার টাং এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এই দুটোর মধ্যে পার্থক্য পড়া উচিত, তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো একটু দেখে নিই পার্থক্য তোমাদের দিয়েছি কিনা। এই যে দেওয়া রয়েছে, যে এই পার্থক্যের মাধ্যমে যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এদের মধ্যে সম্পর্কটা ক্লিয়ার হয়ে যাবে, এবং পার্থক্যটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু একটা সম্পর্কে লিখতেও পারবে। মাতৃভাষা যে ভাষাটি একজন ব্যক্তি জন্মের পর থেকে শেখে, মাতৃভাষা স্বাভাবিকভাবে আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই শেখা হয়, পরিবারের এবং সম্প্রদায়ের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় মাতৃভাষা, ব্যক্তিগত পরিচয় ও সংস্কৃতির সাথে গভীরভাবে সম্পর্কিত। তো এটা আমি একটা পয়েন্ট কেন বলে গেছি, বিষয়টা হচ্ছে যদি মাতৃভাষা আসে কাকে বলে বা মাতৃভাষা নিয়ে, তাহলে এরকম করে কিন্তু পার্থক্য করলেই সেই পয়েন্টগুলোকে লিখে দিয়ে আসলেই হবে। তো মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষা এই দুটির মধ্যে পার্থক্য একটু কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, মানে তাদের সংজ্ঞার থেকে। এবারে আসবো স্পিচ। আমরা যে কথা বলি স্পিচ, তো স্পিচ মানেটা কি? মানে হচ্ছে ভার্বাল এক্সপ্রেশন অফ থটস, আমাদের মনের যে ভাবনা থাকে, মনের যে ধারণা, ইমোশন এবং বাকি যে যা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হয়ে থাকে, তো এগুলো কিন্তু আমাদের কিন্তু সংবেদনশীল। তো তিনি এখানে বলা হচ্ছে যে স্পিচ মানে হচ্ছে ইট ইনভলভস দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, যেখানে ভাষার ব্যবহার হয় টু কমিউনিকেট উইথ আদার্স, যখন সে অন্যান্য ব্যক্তির সাথে যোগাযোগ করে। ওকে, এবারে আসবে পিপল ইউজ স্পিচ টু শেয়ার ইনফরমেশন। কেন আমরা বক্তব্য রাখি, কথা বলি? আমরা তথ্যটাকে আদান প্রদান করার জন্য, আমাদের অনুভূতিটাকে শেয়ার করার জন্য, কথা বলার জন্য, ডেইলি লাইফের জন্য। তো বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা স্পিচটাকে ইউজ করি আমাদের দৈনন্দিন লাইফে। স্পিচ, কথা বলাটা হচ্ছে একটা পার্ট অ্যান্ড পার্সেল। তো এটাকে এখানে ভাষণ কি তার বাংলা অর্থেও সহ দেওয়া রয়েছে, দেখতে হবে। তবে স্পিচ কাকে বলার থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিফারেন্স বিটুইন স্পিচ অ্যান্ড রাইটিং। স্পিচ এবং রাইটিংয়ের মধ্যে পার্থক্য কী? তো ওয়ান সেকেন্ড, কথা বলা আর লেখা এদের মধ্যে পার্থক্য স্বাভাবিক, অতটা মানে কি বলবো কঠিন কিছু নেই। তো যেমন ধরো কেউ, সঞ্জীব কি বলছো?
বলো। জোরে বলবো? আমি তো অনেকটা জোরে বলছি, শোনা যাচ্ছে না? সবার কি সেম হচ্ছে? হ্যাঁ, তুমি 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 কি হেডফোন টেডফোন কিছু ইউজ করেছো? দেখো তো ভালো করে। কিন্তু আমি তো অনেকটা জোরেই বলছি, বাকিদের তো শোনা যাচ্ছে। তোমার ভয়েসটা বাড়িয়ে দেখো, তোমাদের ভয়েস কি কম রয়েছে দেখো দেখি। ভয়েসটা বাড়াও। যে দেখো, স্পিচ এবং রাইটিংয়ের মধ্যে খুবই সহজ পার্থক্য। স্পিচ মানে কি, আমরা মুখে কথা বলি, মৌখিক। আর লিখিত মানে কি, দৃষ্টিগত। এখানে একটা লিখে করা হয়। এবং ভাষণ কি হয়ে থাকে, আমরা সঙ্গে সঙ্গে কথা বললাম, পরস্পরের সাথে কথা বললাম। তো এখানে যোগাযোগটা তাৎক্ষণিক হয়ে থাকে এবং সরাসরি পারস্পরিক হয়ে থাকে। লিখিত কিন্তু ডাইরেক্ট হয় না, পরোক্ষ হয়। বাস্তব সময়ে এক্স্যাক্টলি একটা সময়ে দুজন মানুষ যদি না থাকে তাহলে হতেই পারে না। ফর্মালিটি বলছে এখানে আনুষ্ঠানিক বা অআনুষ্ঠানিক হতে পারে, কিন্তু সাধারণত এরা কিন্তু কথোপকথনমূলক। লেখা কিন্তু সর্বদাই আনুষ্ঠানিক, যদিও এটা কিন্তু পরবর্তীতে মানে কি বলবো, পরিবর্তন করা যায়। কিন্তু ভাষণ করার সময় আমরা কিন্তু পরিবর্তন করতে পারি না। যা বলে দিয়েছি বলে দিয়েছি। ওকে, এবার এখানে প্রকাশ কেমন হয়, স্বর, উচ্চারণ এবং দেহ ভাষার মাধ্যমে হয়। আর লেখা কিন্তু শুধুমাত্র শব্দ, বিরাম চিহ্নের মাধ্যমে। আমরা কিন্তু কথা বলতে বলতে ফিজিক্যাল এক্সপ্রেশন করতে পারি, অনেক কিছুভাবে বলতে পারি, কিন্তু লেখাতে হয় না। তো যদি এই পয়েন্টগুলি একটু পড়ে নাও না, আমার মনে হয় না যে খুব একটা বিশেষ কিছু তোমাদেরকে লেবার দিতে হবে। একটু পড়লেই কিন্তু এই পয়েন্টগুলো মাথায় থাকবে যে স্পিচ এবং রাইটিংয়ের মধ্যে পার্থক্যটা কী। তো এই ইম্পর্টেন্স অনুযায়ী স্পিচ কাকে বলে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই যে রাইটিং, স্পিচ এবং রাইটিংয়ের সাথে পার্থক্য অবশ্যই দেখতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে, হোয়াই ডু পিপল ফেস ডিফিকাল্টি স্পিকিং ইন ইংলিশ হোয়েন দেয়ার মাদার অর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট? তো খুব ভালো প্রশ্ন এটা। বলছে যারা জন্মগত ইংরেজি ভাষায় কথা বলে না, যারা তারা অন্য এক মাতৃভাষায় কথা বলে এবং তারা যখন ইংরেজি ভাষাটাকে শেখে তখন তাদের কেন কঠিন লাগে? তো এই যে ইংরেজি ভাষা, যারা নন ইংলিশ পিপল, তাদের কঠিন লাগার অনেক কারণ আছে। যেমন এই যে পাংচুয়েশন ইস্যু, কখন কোন শব্দের পরে কি কমা, কি ফুল স্টপ, কীভাবে কথা বলতে হবে ইংরেজি ভাষাতে, এটা কিন্তু অনেকে জানে না। গ্রামার ডিফারেন্সেস, বাংলায় একটা গ্রামার, আবার ইংরেজি ভাষায় গ্রামারটা আলাদা। ভোকাবুলারি অর্থাৎ শব্দগুচ্ছ, এছাড়া ট্রান্সলেশন ওই ল্যাঙ্গুয়েজে অনেকটা কঠিন হতেও পারে। কনফিডেন্স, বড় কথা হচ্ছে অনেকে তো কনফিডেন্সটাই থাকে না। তাহলে মানুষ কেন ভাবে যে আমি তো এই বাবা বাংলা থেকে উঠে এসেছি, আমি তো ইংরেজিতে কথা বলতে পারবো, হিন্দিতে কথা বলতে পারবো? তো এগুলো তো কনফিডেন্সের অভাব। 5 বলছে কালচারাল ডিফারেন্সেস। অবশ্যই ইংরেজি ভাষা, এই ভাষাটি কিন্তু অনেকটা ঔপনিবেশিক ভাষা এবং বিদেশিদের ভাষা, এবং তারা এটাতে কিন্তু ওয়াকিবহল। তো এক্ষেত্রে আমরা কিন্তু অনেক কিছু শব্দ আছে, যেমন বাংলায় যে শব্দটা, সেই শব্দটা উড়িষ্যায় বা উড়িয়াতে গেলে আলাদা হয়, আবার তামিলে গেলে আলাদা হয়। তো এই যে কালচারাল ডিফারেন্স হওয়ার জন্য ইংরেজি শব্দটি তো এসছে ব্রিটিশ থেকে, আমেরিকান ইংলিশ থেকে। তো সেখানে আমাদের আমাদের ভারতবর্ষে জিলেপি বিখ্যাত, তো সেই জিলেপির উচ্চারণ এটা কি একই হবে? নিশ্চয়ই নয়। আবার আমরা ফুচকা খেয়ে থাকি বা পানিপুরি খেয়ে থাকি, তো সেটার ইংরেজি কি হবে? তো বিষয়টা হচ্ছে ইংরেজিতে কথা বলতে না পারার অনেক বিষয় থাকে। তো এখানে যে 6টি পয়েন্ট দেওয়া রয়েছে বাংলা সহকারে, একটু দেখে নিতে হবে। বিষয়টা হচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নটাকেও সিঙ্গেল স্টার বা 2 স্টার দিয়ে রাখতে হবে। এবারে হচ্ছে, হোয়াট আর দ্য ডিস্টিং ফিচার্স অফ গুড রাইটিং? দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ভালো লেখার বৈশিষ্ট্য কী, এটা কিন্তু যেহেতু তোমরা রাইটিং স্কিল নিয়ে পড়ছো, তাই এই প্রশ্নটি খুব খুব জরুরি। তো এটা কিন্তু 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা যদি দেখি যে কোনটা অভূতপূর্ণ ফিচার হওয়া উচিত, তো কিছুটা কিন্তু আমরা যখন স্পিকিং স্কিল করছিলাম তখন সেখানকার সাথে মিল আছে। তো ভালো বলতে পারে, ভালো লিখতে পারে কারা? যারা স্পষ্টভাবে ক্ল্যারিটিতে কথা বলে, ক্ল্যারিটিতে কাজ করে। স্ট্রাকচার, তো যখন লেখা হয় এরা ওয়েল অর্গানাইজড হয়ে থাকে। গ্রামার অ্যান্ড সিনটেক্স, কারেক্ট গ্রামার এবং সেন্টেন্সেস আর ভেরি ভেরি নেসেসারি। ওকে। টোন,
কেমন সুরে কথা বলা হবে, স্টাইল, কোন স্টাইলে কথা বলা হবে, কোন পারপাসে, কোন উদ্দেশ্যে কথা বলা হচ্ছে। তো এই সব কিন্তু মাথায় রাখতে হয় ভালো, কি বলবো, রাইটিং স্কিলটা করতে গেলে, লিখতে গেলে আমাদের কিন্তু এই সব কিছু গুণগুলোকে মাথায় রাখতে হবে। তো এই গুণগুলিকে সম্পূর্ণ মাথায় গেঁথে নিতে হবে, ডেভেলপ করতে হবে। এবারে আসবো হোয়াট আর দ্য বেনিফিটস অফ হ্যাভিং গুড রাইটিং স্কিলস। তো ভালো লেখার দক্ষতা থাকলে কি কি সুযোগ সুবিধা হতে পারে। তো এই প্রশ্নটা আমি বলবো না 100% ইম্পর্টেন্ট, বাট 20% ইম্পর্টেন্ট, বাট বলতে পারি যে 10% হলেও ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য বেনিফিটস অফ হ্যাভিং গুড রাইটিং স্কিল। ভালো রাইটিং স্কিল থাকলে তোমাদের কী হবে, কী কী বেনিফিট হতে পারে। তো এগুলো না খুবই বেসিক জিনিস, এটা কিন্তু তোমাদের কমিউনিকেশনের সাথে যুক্ত আছে। যেমন ইফেক্টিভ কমিউনিকেশন, আমরা খুব সুন্দর কথাবার্তা করতে পারবো। অবভিয়াসলি এটা কিন্তু লেখার ক্ষেত্রেও যেমন কথা বলার ক্ষেত্রেও ছিল। আর কি বলছে, ইনক্রিজ প্রফেশনাল অপরচুনিটিজ। অবভিয়াসলি প্রফেশনাল যে সমস্ত যে কোয়ালিটিসগুলি থাকে তার মধ্যে একটি অন্যতম স্কিল হচ্ছে লেখার ক্ষমতা। তো যারা ভালো লিখতে পারে তারা কিন্তু ভালো কোম্পানির অনেক কিছু ডেটা রিলেটেড কাজ করতে পারে। তো যার কারণে কিন্তু কোম্পানির একজন ভ্যালুয়েবল অ্যাসেট হচ্ছে একজন ছাত্র বা একজন ছাত্রী বা একজন বিশেষ করে একজন কর্মচারী যে কিন্তু তার রাইটিং স্কিল রয়েছে। তো প্রফেশনাল অপরচুনিটিস তার বাড়াবে। ইমপ্রুভড অ্যাকাডেমিক সাকসেস, যদি সে ছাত্র হয় তার শিক্ষাগত যে সফলতা আরও শিখরে উঠবে। পার্সোনাল এক্সপ্রেশন, তার বেটার অর্গানাইজেশন অফ আইডিয়াস, কেরিয়ার এনহান্সমেন্ট, তারপরে এনহ্যান্স ক্রেডিবিলিটি, এগুলো অনেক কিছু রয়েছে। তো আমি বলবো যে প্রথম প্রশ্নটা যেভাবে গুরুত্বপূর্ণ তার থেকে এটা একটু মানে কি বলবো লেস ইম্পর্ট্যান্ট, বাট এটাকে কিন্তু যদি চোখ বুলি রাখা হয় অসুবিধা কিছু নেই। তাহলে আমি কি বললাম, চোখ বুলি রাখা মানে দেখে নিতে হবে কি হতে পারে। তারপরে হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, স্পিচ অর রাইটিং। তো এই প্রশ্নটা না একটা মানে ডিবেটেবল প্রশ্ন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, দুটোই গুরুত্বপূর্ণ। তো তাই এখানে আমাদের কিন্তু চালাকি করে কাজটা করতে হবে, কি হলো যাতে করে মেনটেনও সব কিছু থাকে বাট কোনো কিছু অসুবিধা না হয়। তো যেমন হচ্ছে আমরা কি করি অনেক সময় রাইটিংটাকে বলে দিই যে এটা হচ্ছে তার সোল, আর বিশেষ করে তার স্পিচ হচ্ছে তার কী বলবো আত্মাটাকে উড়ে নিয়ে যাওয়ার জন্য ডানা, উইংস। তো এখানে দুটোই কিন্তু অতপ্রতভাবে জড়িত, এটাকেই ব্যাখ্যা করা হবে। তো আলটিমেটলি দ্য ইম্পর্টেন্ট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশান। তো যেখানে যে সিচুয়েশান, যেখানে কথা বলে দেওয়া সম্ভব, তো সেখানে যদি আমি লিখে দিই সেখানে কিন্তু অট লাগবে। তো যেমন করে একজন বেশ রিসোর্সফুল পার্সন, তিনি তার পয়সা থেকে রেজিগনেশন করছেন, তো তিনি হোয়াটসঅ্যাপ লিখে দিলে হয়ে যাবে না, তাকে রেজিগনেশন করতে হবে, দিতে হবে, ফর্ম দিতে হবে। তো এখানে স্পিচ এবং রাইটিংয়ের ক্ষেত্রে দুটোই গুরুত্বপূর্ণ, তাই এটাও বলবো যে অতটা ইম্পর্টেন্ট নয়, বাদ দিতে পারেন। মেনশন দ্য রাইটিং ফিচার্স ক্যান বি লার্নড বাই প্র্যাকটিসিং বাই বার্থ। তো এমন কিছু কিছু যেগুলো স্কিল আছে, যেই সমস্ত স্কিলগুলি শেখা যেতে পারে প্র্যাকটিস করে করে, ওকে, অ্যান্ড বাই বার্থ। এবং আরও কিছু স্কিল থাকে যেগুলো জন্ম থেকেই করতে হয়। তো এবারে বলছি যেমন হচ্ছে গ্রামার অ্যান্ড সিনট্যাক্স, ভোকাবুলারি, কোহেরেন্স অ্যান্ড অর্গানাইজেশন, ক্ল্যারিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং। এগুলো এইসব পয়েন্টগুলো কিন্তু আমরা কিন্তু পূর্বেও পেয়েছি এবং এমনকি ফার্স্ট সেমিস্টারে এই সমস্ত পয়েন্টগুলো ছিল যখন আমরা বিশেষ করে 7 C's অফ কমিউনিকেশন আনতে গেছিলাম, আলোচনা করতে গেছিলাম। এবার এখানে দেখিয়েছে পয়েন্ট আউট করে যে ইননেট এবিলিটি টু কমিউনিকেট, বেসিক ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, টোন অ্যান্ড ইমোশন, এরকমভাবে। আচ্ছা, এটা কিন্তু একটা মানে মানে কি বলবো ইম্পর্টেন্ট, বাট অতটা আমার মনে হয় টাফ প্রশ্ন হবে না। তো বলছে রাইটিং স্কিল কিভাবে একটা মানুষকে তার স্বনামধন্যতা বা তাকে উচ্চ শিখরে পৌঁছায়। তো রাইটিং স্কিল
আমরা সবাই কিন্তু চেষ্টা করি ইংরেজি ভাষা শিখতে, ইংরেজি ভাষায় কথা বলতে, বাট আলটিমেটলি সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা সবাই মনে করি যে যে অতটা স্কিলফুল আমি নই বা আমরা নই। তো এই যে এইটাই কিন্তু রাইটিং স্কিল যা জানে বা যে জানে তার মধ্যে একটা এক্সট্রা একটা কনফিডেন্স কাজ করবে। সো এখানে স্ট্রং রাইটিং এনহ্যান্সেস ক্রেডিবিলিটি, builds professional reputation and the facilities academic and career advancement. So it allows people to share their thoughts with a wider audience. তো এখানে বিশাল আকৃতির মানুষের কাছে বড় একটা মানে কি বলবো প্রদর্শনী স্থল হয়ে থাকে এটা। সো রাইটিং অলসো সার্ভস অ্যাজ এ টুল ফর পার্সোনাল এক্সপ্রেশন। অনেকে ব্যক্তিগত মানে ভাবনাটাকে উপস্থাপিত করার জন্য অনেকে কেউ মুখে মুখে বলতে পারে না, তাদের ক্ষেত্রে রাইটিং কিন্তু একটা বড় বড় বিষয়। এবং রাইটিংয়ের মাধ্যমে মানুষ কিন্তু তার ভাষার, তার শব্দ চয়ন, তার মানুষের সাথে পরিচিতি, এই সব কিছু বিষয়টাকে দেখানো হয়ে থাকে। এবারে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট আমার পৌঁছে গেছি, ফর্মাল রাইটিং আর ইনফর্মাল রাইটিং। এটা কিন্তু অনেকটা কমিউনিকেশনের সাথে মানে যোগসূত্র আছে রাইটিং এবং বলা যেতে পারে যে ফর্মাল আর ইনফর্মালের মধ্যে। ফর্মাল কথার মধ্যে আছে যে এটা একটা এমন একটা জিনিস যেখানে একটা স্ট্যান্ডার্ড থাকবে, যেখানে একটা অলরেডি একটা এস্টাবলিশড একটা ট্র্যাডিশন থাকবে। এই যে এস্টাবলিশড কনভেনশন স্ট্যান্ডার্ডস থাকবে, অফেন ইউজড ইন প্রফেশনাল অ্যান্ড একাডেমিক কনটেক্সট। তো এই সমস্ত কনটেক্সটে ইউজ করা হয়ে থাকে। তো এগুলো আমরা যদি সঠিকভাবে করি তাহলে একজন মানুষ কিন্তু অনেক রকমভাবে সাকসেস পেতে পারে। তবে হ্যাঁ, এটা করতে গিয়ে কিন্তু ফর্মাল রাইটিং করতে গিয়ে কিন্তু অনেক রকম কিছুকে মানে কি বাধা বিপত্তি রাখতে হয়। যেমন আমাদেরকে স্ল্যাং ইউজ করা যাবে না, কন্ট্রাডিকশন করা যাবে না, তারপরে বিশেষ করে ক্লিয়ারলি ফরম্যাট করতে হবে। সো ফর্মাল রাইটিং মেনটেন্স বলা যেতে পারে আ সিরিয়াস টোন, ফোকাসেস অন ক্ল্যারিটি, অবজেক্টিভিটি অ্যান্ড অ্যাডহিয়ার্স গ্রামাটিক্যাল রুলস, কনভেনশন, এগুলো সব নিয়ে মেইনলি হয়ে থাকে। ওকে, তো এই গেল ফর্মাল রাইটিং। তো ফর্মাল রাইটিং কাকে বলে থাকতে পারে? এবারে আসবো পরবর্তী অংশ, এটা ইম্পর্টেন্ট ওয়ান। হোয়াট আর দ্য টাইপস অফ ফর্মাল রাইটিং? দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ফর্মাল রাইটিং কাকে বলে, ফর্মাল রাইটিংয়ের টাইপগুলি কী কী? এসে, রিসার্চ পেপার, রিপোর্টস, বিজনেস লেটার্স, অফিসিয়াল ডকুমেন্টস, মেমোস, প্রপোজাল, এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে একই রকমভাবে তার ঠিক অপোজিটে কিন্তু ইনফর্মাল রাইটিংটাও কিন্তু খুব জরুরি। ইনফর্মাল রাইটিং কাকে বলে এটাও কিন্তু পড়তে হবে। তো জাস্ট উল্টোটা, এখানে কিন্তু ওই অফিসিয়াল নয়, ক্যাজুয়াল হয়ে থাকে, কনভার্সেশনাল হয়ে থাকে, অফেন ইউজ ইন পার্সোনাল অর লেস ফর্মাল কনটেক্সট। তো এই যে দুটোর সংজ্ঞাটাও করতে হবে না যদি তোমরা পার্থক্য করতে পারো। সো পার্থক্য করলে কিন্তু প্রায় আমি সবাক সব দেবো। এখানে কিন্তু অবশ্যই টাইপস অফ ইনফর্মাল রাইটিং পড়তে হবে, কিন্তু পার্সোনাল লেটার, টেক্সট মেসেজ, ইমেলস, সোশ্যাল মিডিয়া পোস্ট, ডেইলি জার্নালস, এইসব রয়েছে এগুলো। তো এটা কিন্তু 5 মার্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। হোয়াট আর দ্য টাইপসগুলো, ইনফর্মাল রাইটিংয়ের টাইপসগুলো কী কী, ফর্মাল রাইটিংয়ের টাইপসগুলো কী কী, 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, যেটা করলে সব হয়ে যাবে সেটা হচ্ছে পার্থক্য। ফর্মাল রাইটিং এবং ইনফর্মাল রাইটিংয়ের মধ্যে যদি পার্থক্যটা কেউ ভালো করে করো তাহলে কিন্তু যে কোনো একটা থেকে প্রশ্ন এলে তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে এখানে। ওকে, আমি কিন্তু বিস্তর আর যাচ্ছি না যে ফর্মাল রাইটিং কাকে বলে, এই পার্থক্যগুলি কী কী আছে আমি বলছি না, এটা কিন্তু দেখে নেবে, বাংলা সহ রয়েছে পরবর্তী যে, তাই এতে অসুবিধা হওয়ার কথা নয়। বিষয়টা আসছে এরপরে যে বেনিফিট কোথায়, লিমিটেশন কোথায়। ফর্মাল রাইটিং তো করলাম, তার বেনিফিট কোথায়, আর এক্ষেত্রে তার বিশেষ করে কী বলবো বেনিফিটস আছে, তারপরে লিমিটেশন। বেনিফিট কী কী? অবভিয়াসলি যারা ফর্মাল রাইটিং ভালো করতে পারে তাদের মধ্যে ভালো ফর্মাল কমিউনিকেশন হবে, তাদের মধ্যে ক্রেডিবিলিটি, তাদেরকে না বসরা, কোম্পানির বসেরা, অফিসের মালিকেরা তারা কিন্তু বিশ্বাস করে, এনহ্যান্স ক্রেডিবিলিটি। এছাড়া ইমপ্রুভড কেরিয়ার প্রসপেক্ট, প্রত্যেকের জীবনে যাদের লেখার শৈলী চলে এসছে, যারা লিখতে শিখে গেছে নিজে, তাহলে তার থেকে আর বড় কী পাওনা হতে পারে? অবজেক্টিভ টোন, এবং সবথেকে বড় কথা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টেক্সটের মধ্যে একটা অবজেক্টিভ টোন থাকছে। সো এর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে ফর্মাল রাইটিং স্কিলস এর মধ্যেও কিন্তু অনেক বেনিফিটও আছে, ঠিক তেমনি লুপ হোলও আছে। তারপরে কিন্তু ব্যাখ্যা করানো হয়েছে যে কী কী লিমিটেশন। রিজিডিটি,
অর্থাৎ ফর্মাল রাইটিং কিন্তু ওই ইমোশনাল কানেকশনটা হয় না বলে অনেকে কিন্তু এখানে কিন্তু খুবই কঠোর বলে মনে করে, টাইম কনজিউমিং। ফর্মাল রাইটিংয়ে কিন্তু অনেক বিষয়টাকে মাথা ঘামিয়ে লিখতে হয়, এখানে অনেক কিছু ভুলভাল মানে করা যায় না, এবং এক্ষেত্রে ইমোশনাল পার্সপেক্টিভটাকে এড়ানো হয়। তো এটা লিমিটেশনটাও গুরুত্বপূর্ণ। এবারে আসবো একই রকমভাবে ইনফর্মালের বেনিফিট কী কী আর ইনফর্মালের কী বল লিমিটেশন কী কী। মোর অর লেস একই হবে, পাশাপাশি করলে একই রকম হবে। এই যে এটা কিন্তু 5 বা 10-এর জন্য খুব বিখ্যাত, যে একটা ভালো রাইটিং কেমনভাবে সম্ভব হয়। সো গুড রাইটিং কীভাবে করা যেতে পারে এই নিয়ে প্রশ্ন। সো দ্য রাইটিং প্রসেস ইনভলভস সেভারেল কি স্টেপস টু এনশিওর দ্যাট আইডিয়াস আর ডেভেলপড, অর্গানাইজড অ্যান্ড ক্লিয়ারলি কমিউনিকেট। তো এই যে ক্লিয়ারলি আইডিয়াটাকে গুছিয়ে লেখানো হয়েছে এবং আইডিয়াটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে, এবং তারপরে সেই আইডিয়াটাকে কত সুন্দর করে উপস্থাপিত করা হচ্ছে, এই বিষয়টা কিন্তু একটা গুড রাইটিং স্কিলের পার্ট। তাই লেখার সময় আমাদের কী করতে, প্রি রাইটিং করতে হয়। সো প্রি রাইটিং হচ্ছে প্রথম স্টেপ। তারপরে হচ্ছে তোমাদের ড্রাফটিং, ড্রাফটিং ফেজ থাকে, রিভাইজিং ফেজ থাকে, এডিটিং, পাবলিশিং এবং শেষে রিভিউইং। তো এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেশ, এই অংশটা হলো আমাদের প্রথম ইউনিট। তাহলে প্রথম ইউনিট কভার। তো প্রথম ইউনিটে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে আর কোন কোন গুরুত্বভাবে পড়তে হবে না, আশা করে বুঝতে পেরেছো। আমি তোমাদের ইউনিভার্সিটির সিলেবাসটা আবার দেখাই। ইউনিভার্সিটির সিলেবাসে দেখো আমরা কভার করলাম কিনা। বলছে এখানে ডিস্টিং রিলেশন বিটুইন স্পিচ অ্যান্ড রাইটিং আলোচনা হয়েছে। ডিস্টিং ফিচার্স অফ রাইটিং, রাইটিংয়ের ফিচারগুলি কী কী, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল আলোচনা করলাম। রাইটিং প্রসেস, সিলেকশন অফ টপিক, ডেভেলপমেন্ট কী করে করবো, ট্রানজিশনাল অ্যান্ড কনক্লুডিং প্যারাগ্রাফ, এগুলো কী। এবারে ডেসক্রিপটিভ রাইটিং, ন্যারেটিভ রাইটিং, এক্সপোজিটিভ রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং সব প্রথমেই ছিল, এবং আরও বিশদে পরে আরও রয়েছে, ঠিক আছে? আশা করি এই ইউনিটটা বোঝা গেছে কি করতে হবে না করতে হবে, বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? তো আমার 1 নম্বর ইউনিট হলো 2 অলরেডি বলে দিয়েছি, তবুও 2-এ আমি তোমাদের বলেছিলাম যে স্যাম্পল কপি যেগুলো দিয়েছি সেগুলো পড়তে হবে। তো স্যাম্পল কপি দেখো এখানে, হোয়াট ইজ লেটার রাইটিং একদমই পড়তে হবে না। এবারে এই লেটার কত প্রকারের হয়ে থাকে, ফর্মাল, ইনফর্মাল লেটার, তো এগুলো না প্রশ্ন দেয় না। তো যদিও দিয়ে থাকে তাই জন্য 1 মার্কের জন্য হয়তো আসতে পারে ফর্মাল রাইটিং কাকে বলে, ইনফর্মাল রাইটিং কাকে, এগুলো কিন্তু অলরেডি লিখে এসেছো। তো লেটার রাইটিং, তো ফর্মাল রাইটিং কাকে বলে শিখে এসেছো, ইনফর্মাল রাইটিং কাকে বলে এসেছো। এবারে লেটার, ইনফর্মাল লেটার কী হবে, শুধুমাত্র লেটার জুড়তে হবে আর কিছুই না। এবার আসবো হোয়াই লেটার রাইটিং ইজ মোর এনগেজিং দ্যান আদার রাইটিং টাইপস। তো এই সমস্ত প্রশ্নগুলো অতটা মানে কী বলবো সারফেস লেভেল থেকে হয় না, এই প্রশ্নগুলো আসে না। লেটার রাইটিং এখানে শুধুমাত্র প্রশ্ন আসে। এবারে লেটারের বিভিন্ন পোর্শন থাকে, যেমন হেডিং থাকে, ইনসাইড অ্যাড্রেস, গ্রিটিংস থাকে, বডি অফ দ্য লেটার থাকে, এবারে ক্লোজিং, কমপ্লিমেন্টারি ক্লোজ থাকে, এগুলো কিন্তু, এবং শেষে সিগনেচার, এনক্লোজার থাকে, এবং পোস্টস্ক্রিপ্ট অপশনাল, এটা দেওয়া হয় না। তো এই যে পয়েন্টগুলো একটা চিঠির যে অঙ্গ, তো এরকম দিতে পারে যে হোয়াট আর দ্য মেন পার্টস অফ এ লেটার। তো এটা কিন্তু 1 সেকেন্ড বলবো লেস ইম্পর্টেন্ট। তো আমি যেগুলো লেস ইম্পর্টেন্ট বলছি, যে একদম যে ছেড়ে যাব তা বলছি না, কিন্তু আমি আবারও এগেন কিন্তু তোমাদেরকে কনসিয়াস করাচ্ছি, পরীক্ষার আগের দিন যতটুকু সময় পাবে, কারণ এই পরীক্ষার আগে যদি একটা দিনও থাকে, সেই একটা দিন যদি দেখে নেওয়া যায় ভালো করে সঠিকভাবে, আমার মনে হয় না যে খুব একটা কঠিন হবে। এগুলো তো মুখস্থ করার কিছু নেই। এবারে ফর্মাল লেটার কী কী আছে দেখো, এখানে দেখো ফর্মাল লেটার একটা উদাহরণ দেওয়া রয়েছে। যেমন বলছি এখানে জব অ্যাপ্লিকেশনের জন্য, জব বিজনেস লেটারের জন্য কমপ্লেন লেটার, ইনকোয়ারি লেটার এগুলো হয়ে থাকে।
তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ মার্কেটিং ম্যানেজার। তো মার্কেটিং ম্যানেজার নেওয়া হবে, তো সেই ক্ষেত্রে চিঠিটি কীভাবে লেখা হবে? আমরা চিঠির উপরে ফ্রম লিখি, ফ্রম হচ্ছে নিজের অ্যাড্রেস, তারপরে টু কাকে পাঠানো হচ্ছে তার অ্যাড্রেস, তারপরে সাবজেক্ট, তারপরে আমরা ভেতরে বডি পার্ট করি ডিয়ার স্যার ওর ম্যাডাম, এবং চিঠিটা লেখা হয়েছে, এবং শেষে আমরা সিনসিয়ারলি নিজের নাম লিখে থ্যাংক ইউ করি। তো বিষয়টা হচ্ছে এই যে চিঠিটা, অর্থাৎ কীভাবে একটা ফর্মাল লেটার লেখা হয়, এটা স্যাম্পল হলো। তো আবার আরেকটু এগিয়ে যাই, ইনফর্মাল লেটার তার একটা স্যাম্পল দেওয়া হয়েছে। তো সেখানে কোনো বন্ধুকে হতে পারে ইনফর্মাল লেটার, ফ্যামিলি মেম্বারকে হতে পারে, কোনো ক্যাজুয়াল অ্যাকুয়েন্টেন্সেস হতে পারে, তো এই সমস্ত ক্ষেত্রে হতে পারে। আবার বিজনেস লেটার, সেক্ষেত্রে কী হতে পারে? তো যেমন হচ্ছে এই যে ইনকোয়ারি অ্যাবাউট বাল্ক পারচেস অফ ল্যাপটপস, প্রায় 20 পিস ল্যাপটপ অর্ডার দেওয়া হয়েছিল, তো সেগুলো এতক্ষণ আসেনি কেন, এই সমস্ত আমি ইনকোয়ারি করছি। তো এগুলো হচ্ছে আমাদের বিজনেস লেটারের মধ্যে পড়ছে। তারপরে চলে আসবো অথরাইজেশন লেটার, মানে অনুমতিপত্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাম দেওয়া হয়েছে মিস্টার রাজেশ বার্মা টু কালেক্ট মাই ব্যাঙ্ক ডকুমেন্টস ফ্রম XYZ ব্যাঙ্ক কলকাতা অন বিহাফ অফ February 5, 2012, ইউ উইল ক্যারি হিজ আইডেন্টিফিকেশন প্রুফ ফর ভেরিফিকেশন। তো এই যে অথরাইজ করা হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা কীভাবে করলাম? অনুমতিপত্র হচ্ছে নেওয়া হচ্ছে, অ্যাপোলজি লেটার ক্ষমা চাওয়া হবে, একই রকমভাবে প্রসেস সেম। প্রপোজাল লেটার, প্রস্তাব লেখা হচ্ছে, লেটার অফ এগ্রিমেন্ট অনেক সময় লেখা হয়, তো এরকম পার্ট রয়েছে। রিপোর্ট রাইটিং, তো এবারে বিষয়টা হচ্ছে তোমরা যেহেতু বড়, তাই তোমাদের হয়তো আগে যেরকম ক্লাস 11-12 থাকতো পয়েন্ট তুলে হতো এবং সেই অনুযায়ী কাজ করতে হতো, তো এখানে কিন্তু সেরকম পয়েন্ট আউট করা হয়নি। তো এক্ষেত্রে রিপোর্ট রাইটিংগুলি আমরা যে করে থাকি, তোগুলো কী কী হয়ে থাকে প্রকারের, তার এখানে দেওয়া রইল। ফর্মাল রিপোর্ট, যেমন একটা দিয়েছে অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2023। ইনফর্মাল, এই যে প্রোগ্রেস রিপোর্ট অন স্বচ্ছ ভারত মিশন, বিজনেস রিপোর্ট দ্য রাইজ অফ ইন্ডিয়ান ই কমার্স এ 2023 বিজনেস রিপোর্ট, এই বিষয়টা নিয়ে লিখছে। টেকনিক্যাল রিপোর্ট, যেমন ইসরো চন্দ্রযান-3 মিশন, সেটাকে নিয়ে কেউ করেছে টেকনিক্যাল রিপোর্ট। অডিট রিপোর্ট, বেশ, নোটিশ রাইটিংও দেখে নেবে কিছুটা, এই চ্যাপ্টারগুলো দেখে নেবে। একটা ইভেন্ট নোটিশ নিয়ে রয়েছে, এরা রয়েছে পাবলিক নোটিশ নিয়ে সবার উদ্দেশ্যে, অ্যাডমিশন নোটিশ আছে, এরকম সব রয়েছে। এইবারে 3টাকে একটা কম্পারেটিভ স্টাডি করা হয়েছে, তো এখান থেকে কিন্তু এরকম কম্পারেটিভ 3টা আসবে না প্রশ্ন, 2টোকে কিন্তু আসবে। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের একাডেমিক নোটিশ রাইটিং বা একাডেমিক রাইটিং ক্ষেত্রে কিভাবে আমরা কোন কোন জিনিসকে এড়িয়ে চলতে পারি। এটা গেল
এইটা যে ইউনিটটা অর্থাৎ শেষ তৃতীয় ইউনিট, তাই তো, কাটেলমেন্ট, কোরেসপন্ডেন্স এবং আদার্স, এই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, যেখানে মুখস্থ করতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা আছে সামারি রাইটিং কাকে বলে, তো এই প্রশ্নটাও পাতি প্রশ্ন দেবে না আশা করি। তো এবারে প্রশ্ন হচ্ছে তারপরেটা খুব জরুরি, যে হোয়াট আর দ্য টেকনিক্স অফ সামারাইজিং। তো এই প্রশ্নটা যদি সিঙ্গেল আছে আলাদা ব্যাপার, কিন্তু যদি আসে সামারি রাইটিং কাকে বলে এবং হোয়াট আর দ্য সামারাইজিং, তাহলে হচ্ছে ইম্পর্টেন্ট আসবে। ওকে, সো হোয়াট আর দ্য টেকনিক্স অফ আর সামারাইজিং, এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি। তো আমরা কিভাবে করি দেখুন, সামারাইজিং কিন্তু প্রথমে প্যারাফ্রেজিং হয়, তারপরে অ্যাবস্ট্রাক্টিং হয়, বাংলায় বলছে দেখে নাও। প্যারাফ্রেজিং মানে হচ্ছে মূল বিষয়টাকে, মূল পার্টটাকে, মূল যে টেক্সটটাকে নিজের ভাষায় লেখা। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সংক্ষিপ্ত করে সাধারণ জনের জন্য লেখা, ঠিক আছে। আর কনডেনসেশন বলছে এটি বড় আকারের লেখাকে অনেক সংক্ষিপ্ত করার পদ্ধতি, মানে এটা পিসি রাইটিং করেছো একই রকমভাবে। হোয়াট আর দ্য কি স্টেপস অফ প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিংয়ের কী কী স্টেপ বা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্যারাফ্রেজিংয়ের জন্য আমরা রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, আইডেন্টিফাই দ্য কি আইডিয়াস, এগুলো সব আমরা করে থাকি। কি হলো, কনডেনসেশন কিন্তু অনেকটা ছোট করায়, মানে যা আছে তার থেকে ছোট করাবে, তাহলে এটা গুরুত্বপূর্ণ। এবার স্টেপস অফ প্যারাফ্রেজিং নট ইম্পর্টেন্ট, অত গুরুত্বপূর্ণ নয়। তারপরে হোয়াট আর দ্য কি স্টেপস অফ অ্যাবস্ট্রাক্টিং, ওয়ান সেকেন্ড, এটাও কিন্তু অত গুরুত্বপূর্ণ। বেশ, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সামারাইজিং প্যারাফ্রেজিংয়ের মধ্যে পার্থক্য, বেশ এটা গুরুত্বপূর্ণ করতে হবে। তার হচ্ছে ব্রেভিটি অ্যান্ড ক্ল্যারিটি ইন সামারাইজিং, না অত গুরুত্বপূর্ণ দরকার। হ্যাঁ, পরবর্তী গুরুত্বপূর্ণ, প্রেসি রাইটিং কাকে বলে। প্রেসি রাইটিং কাকে বলে খুবই 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 জরুরি। ওকে, যদিও তোমরা করেছো কিন্তু এটা করতে হবে। মধুমিতা, আমি অনেক অনেক জোরে বলছি, আমি জানি না তোমাদের কেন কম শোনা যাচ্ছে, আমি অনেক জোরে কথা বলছি। বাকিরা কি সব শুনতে পাচ্ছ না, না সবাই একই রকম শুনছো আমার কাছে? হ্যাঁ, হ্যাঁ, ওটাই ওটাই হতে পারে আমার মনে হচ্ছে। আচ্ছা, এবারে আসবো যে প্রেসি রাইটিং করার জন্য কি কি আমরা ইফেক্টিভ রুল ফলো করব। তো এই যে এরকম করে প্রশ্ন আসবে যে প্রেসি রাইটিং করার জন্য কি কি রুল ফলো করব, এটা কিন্তু 50% বলতে পারি, মানে অতটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। বিষয়টা হচ্ছে প্রেসি একটা প্যারাগ্রাফ দেবে, সেখান থেকে ছোট করবে, এটা 5 মার্ক থাকতে পারে প্রেসি রাইটিং। তো তো এখানে এই স্টেপগুলো এটা কিন্তু বলবো যে লেস ইম্পর্টেন্ট, তবে দেখে দিও। এবারে হচ্ছে প্রেসি রাইটিং করতে করতে আমরা কি কি ভুল করে থাকি। ওয়ান সেকেন্ড, একই রকমভাবে এটাও কিন্তু 50%। তো যেহেতু সেটা করছো, কি কি করতে হবে, কি করতে হবে না, এটাও দেখে নিও, ঠিক আছে। বেশ, এইবারে উদাহরণ দেওয়া রয়েছে, এই যে এত বড় একটা প্যাসেজ যেখানে দেখতে পাচ্ছ 5 পেজ, 5 লাইন রয়েছে, তো সেখান থেকে 3 লাইনে করা হয়েছে। ওকে, তো একই রকমভাবে এখানেও এখানেও 5 লাইন মতো রয়েছে, এখানে 2.5 লাইনও নেই। এই যে ছোট করা হচ্ছে, 5 মার্ক, এটা কিন্তু 5 মার্ক, 1 মার্কে আসবে না, 5 মার্কে আসতে পারে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট রাইটিং কাকে বলে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাবস্ট্রাক্ট রাইটিং কাকে বলে গুরুত্বপূর্ণ, এবং গুড অ্যাবস্ট্রাক্ট, একটা ভালো অ্যাবস্ট্রাক্ট তার বৈশিষ্ট্য কী কী, এইটা কিন্তু 2+3=5 দিতে পারে। অ্যাবস্ট্রাক্ট রাইটিং কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট রাইটিং এর গুড অ্যাবস্ট্রাক্ট রাইটিংয়ের ফিচার্স কী কী গুরুত্বপূর্ণ। ওকে, এবারে আসবো হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্টস ফর রিসার্চ পেপার অ্যান্ড রিপোর্ট। এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেক উঁচু ধরনের প্রশ্ন হয়ে যাবে, এই প্রশ্নটা খুবই রেয়ার, তোমাদের ক্ষেত্রে আসার চান্স কম। এরপরে কিভাবে অ্যাবস্ট্রাক্ট রাইটিং করা হয় একটা এক্সাম্পল দিয়েছে,
যেমন প্রশ্ন দিল যে আমাদের এই তো উপকূলবর্তী এলাকা, সেটা আমাদের সুন্দরবন হোক, পূর্ব পশ্চিম মেদিনীপুরের এই সমস্ত এলাকা, দীঘা থেকে তাজপুর থেকে শঙ্করপুর মন্দারমণি এই সমস্ত এলাকা, তো এই সব এলাকা কোস্টাল এলাকা। তো এই কোস্টাল ইকোসিস্টেমে ক্লাইমেটের প্রভাব, তো এটা নিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। তো একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে চলে আসো ইমপ্রুভিং রিনিউয়েবল এনার্জি এফিসিয়েন্সি থ্রু স্মল গ্রিড টেকনোলজি। তো এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট রাইটিংয়ের মধ্যে মানে হট টপিক, মানে এখনকার যদি দেখো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। তো এটা বলছি না যে এটাই আসবে, তো এগুলো স্যাম্পল কপি। তো আমি এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের লেখার দক্ষতা কিন্তু বলবে। তো এবার দেখো, এটা কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট রাইটিং করতে গেলে কি করতে হয়, যে মোদ্দা কথা হচ্ছে 150 থেকে 250 শব্দের মধ্যে লিখতে হবে, সহজ হবে, স্পষ্ট হবে। কারোর একজন ভয়েস প্রচুরভাবে আসছে, মিউট করো মিউট করো। অপ্রয়োজনীয় বিবরণ, অতিরিক্ত পটভূমির তথ্য এড়িয়ে দিতে হবে, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক ভাষায় রাখতে হবে, সংক্ষিপ্ত সারে ধারাবাহিকতা এবং যৌক্তিকতা প্রভাব করতে হবে। বেশ গেল এটা। তো এটা কিন্তু এই কারোর ভয়েস আসছে, একটু বন্ধ করো, মিউট করো। এটা অমৃতা মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, দেখো তাহলে এটাও কিন্তু আমি বলছি না পড়তে হবে, মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যখন আমরা অ্যাবস্ট্রাক্ট পড়াশোনা কী করবো। এরপরে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, নোট টেকিং মানে নোট গ্রহণ করা। ক্লাসে যখন তোমরা পড়ো তখন নোট গ্রহণ করো, তো সেই নোট গ্রহণ করা কি, কাকে বলে? আর ঠিক একই সাথে নোট মেকিং, নোট তৈরি করা কাকে বলে, খুব জরুরি। এবারে নোট টেকিং করার জন্য অর্থাৎ নোট নেওয়ার জন্য অনেকগুলো উদ্দেশ্য থাকে। তো কিভাবে আমরা সঠিক মেথড চয়েস করব, অর্থাৎ নোট টেকিংয়ের কোন কোন সঠিক পদ্ধতি আমরা চয়েস করব। তো এখানে যেমন রয়েছে কর্ডেল, মাইন্ড ম্যাপিং, এগুলো সব রয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বাট নট দ্যাট মাচ, মানে একেবারে যে 100% তা নয়, 80% আমি বলতে পারি যে এটা থাকতে পারে। তবে নোট টেকিং, নোট মেকিং কাকে বলে এবং অবভিয়াসলি তার পার্থক্যের দিকে যাও, এবং পদ্ধতি, নোট টেকিংয়ের পদ্ধতি, নোট মেকিংয়ের পদ্ধতি, এগুলো কিন্তু থাকে। তবে চলে আসবো নোট টেকিংয়ের পদ্ধতি বা এ নিয়ে কোথাও দেওয়া রয়েছে কিন্তু, হ্যাঁ এটা রয়েছে কিছু কমন অ্যাব্রিভিয়েটেড টার্ম দিয়ে দিল যে এইটা হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট। ই ফুল স্টপ, জি ফুল স্টপ মানে ফর এক্সাম্পল, আই ফুল স্টপ, ই ফুল স্টপ মানে কি দ্যাট ইজ, ই ফুল স্টপ টি সরি ই টি সি ফুল স্টপ মানে অ্যান্ড শো অন, এগুলোর মানে জিজ্ঞাসা করতে পারে। তো মাত্র এখানে 20টা মতো দেওয়া রয়েছে, না 20টা 25টা দেওয়া রয়েছে, দেখে নিতে হবে। এবার সিম্বল, কোনটা কিসের সিম্বল, এগুলো কিন্তু খুব জরুরি, খুব খুব জরুরি। হ্যাঁ এইটা কিন্তু মাথা, বাংলায় লিখবে না, ইংরেজিতে লিখতে হবে। এইসিসি কমিউনিকেটিভ ইংলিশ, তো বাংলায় লিখলে হবে না, বুঝেছ? আমি তো পূর্বে বলেছি যে যত বড় নোট হোক না কেন তোমরা সেটাকে এক লাইন মুখস্থ করো, একটা সেন্টেন্স মুখস্থ করো, কিন্তু ইংলিশে লিখতে হবে। নোট টেকিং আর নোট মেকিং এই দুটোর মধ্যে পার্থক্য। তো এখানে নোট টেকিং সরি নোট মেকিং আর সামারাইজিংয়ের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে। নোট টেকিং, নোট মেকিং কি দেওয়া নেই? আমি দেখছি, পরের দিকে দেখছি আমি। আচ্ছা, এবারে আসলে ফর্মাল করেসপন্ডেন্স রাইটিংয়ের 3টা ভাগ ছিল। তো লেটার রাইটিং আগে আলোচনা করা হয়েছে, তাই এখানে আর সেটা বলা হয়নি। হ্যাঁ, এবার আসছে ইমেল রাইটিং। তো এই যে ইমেল রাইটিং কী করে করা হয়, কিভাবে করা হয়, সেগুলো না পড়ে শুধুমাত্র এখান থেকে শুধুমাত্র 1 নাম্বার জন্য ইমেল রাইটিং কাকে বলে পড়বে। তো এখানে এই যে পার্থক্যটা, ফর্মাল এবং ইনফর্মাল ইমেল রাইটিংয়ের মধ্যে পার্থক্য অতটা গুরুত্বপূর্ণ নয়, লেস ইম্পর্টেন্ট, এবার আমরা অত জোরে পড়তে হবে না, বেশি করে পড়তে হবে না। চলো পরবর্তী। হ্যাঁ, হোয়াট আর ইমেল এটিকুয়েট মানে ভালো ইমেল লেখার ধরন কি, এটা কিন্তু দেখতে পারো। আমি 1 সেকেন্ড বলবো, পুরোপুরি ফুললি কনফিডেন্ট নয়।
আচ্ছা, হোয়াট আর দ্য সাবজেক্ট লাইন্স ইম্পর্টেন্স ইন ইমেলিং। ইমেল যখন আমরা কাউকে পাঠাই, সাবজেক্টের গুরুত্বপূর্ণ কতটা, তো এটাও না অনেক ডিপার প্রশ্ন। তো এই প্রশ্নটাও আমি প্রত্যাশা করছি না তোমাদের জন্য আসবে। ওকে, নেক্সট আসবো। এবারে আসবো যে গিভ স্যাম্পল ইমেলস ফর প্রফেশনাল একাডেমিক পারপাস। যেমন এই যে একটা ইমেল দেখানো হয়েছে, অ্যাপ্লিকেশন ফর মার্কেটিং ম্যানেজার পজিশন। তো কীভাবে লেখা হয়েছে একটু দেখতে হবে। অ্যাকাডেমিক ইমেল, রিকোয়েস্ট ফর এক্সটেনশন অন রিসার্চ পেপার সাবমিশন দেওয়া রয়েছে অলরেডি, প্রত্যেকটার উদাহরণ দেওয়া রয়েছে। হ্যাঁ, এবারে আসবো ওয়ান সেকেন্ড, হোয়াট ইজ মেমো রাইটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ মেমো রাইটিং কাকে বলো, শুধু কাকে বলে? একটা মেমো রাইটিং এর স্ট্রাকচার কি, গঠন কি, হেডিং, বডি, সাইন অফ, এগুলো থাকবে। প্রত্যেকটার মধ্যে আর পার্ট আছে। হোয়াট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ, দরকার নেই। আচ্ছা, মেমো ফরম্যাট একটা দেওয়া রয়েছে, যদি তোমাদের মেমো দেয় করতে তাহলে মেমো। নেক্সট আসছে মেমো এবং সার্কুলার মধ্যে পার্থক্য, লেস ইম্পর্টেন্ট, অতটা গুরুত্বপূর্ণ নয়। ওকে, দেখবে, কিন্তু অতটা যে একেবারে পড়তে হবে তার দরকার নেই, পার্থক্য দরকার নেই। এটা সার্কুলার রাইটিং মনে হচ্ছে না যে এতটা ইম্পর্টেন্ট, তবুও দেখবে 2 মার্কের জন্য, 2 মার্কের জন্য দেখবে সার্কুলার রাইটিং। সার্কুলার মেনলি করা হয় সার্কুলেট করার জন্য। বেশ, এটা গেল। হ্যাঁ, এইটা কিন্তু করতে হবে, নোটিস এবং সার্কুলারের মধ্যে পার্থক্য অবশ্যই অবশ্যই দেখিয়ে দিতে হবে। এইটা একটু দেখবে, হোয়াট আর দ্য টাইপস অফ এসেজ, নারেটিভ এসে, ডেসক্রিপটিভ এসে, পারসুয়েসিভ এসে, এক্সপজিটরি এসে। এত ডিটেল রয়েছে, এত ডিটেল কিন্তু লিখতে হবে না, আবার বলছি। হ্যাঁ, নিউজ পেপার রাইটিং, তো এখানে কিভাবে কাকে বলে এটা প্রশ্ন আসবে না। হাউ টু রাইট ফর ব্লগস, ব্লগস লেখা হয়, ব্লগস কীভাবে লেখা হয় আজকের দিনে গুরুত্বপূর্ণ। ম্যাগাজিন কীভাবে লেখা হয়, তার স্ট্রাকচার, এগুলো কিন্তু যতগুলো বলছি আমি কিন্তু ওই যে 50%, মানে এই যে 100% এরকম ইম্পর্টেন্ট কিন্তু বলছি না, যেটা 100% বলবো সেটা কিন্তু করতে হবে, মনে কি মাস্ট করতে হবে, বাকিগুলো অবশ্যই করবে। স্পিচ অ্যান্ড স্ক্রিপ্ট, এটি কি ইম্পর্টেন্ট রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, যেমন করে খুব সুন্দর করে এনগেজিং আমি রাইটিং করছিলাম, ঠিক তেমনি খুব সুন্দর করে এনগেজিং স্পিচও করতে হবে। তারপরে চলো 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 চলো, এগুলো সব দরকার নেই, এগুলো সব মোটিভেশনাল স্পিচ হ্যান ত্যান, এগুলো সব আসবে না। হ্যাঁ, এটা স্ক্রিপ্ট কী করে লেখা হয়, আর নাটকের স্ক্রিপ্ট কী করে লেখা হয় দেখতে হবে এটা। হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ ফিকশন, খুবই খুবই জরুরি। প্লট, ক্যারেক্টার, সেটিং, থিম, কোনটা বলো বলো? ক্রিয়েটিভ রাইটিং কাকে বলে পড়বে, পেজ নাম্বার 75 আছে, ক্রিয়েটিভ রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে বললাম
হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ ফিকশন? ফিকশনের মূল উপাদানগুলি কি কি? আগেরটা ক্রিয়েটিভ রাইটিং কাকে বলে? 2। এবারে ফিকশনের এলিমেন্টটা 2 অথবা 5। করেছো? এবারে হোয়াট ইজ ই করেসপন্ডেন্স? ভেরি 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 ইম্পর্টেন্ট। 2 মার্কের, সরি 1 মার্কের জন্য। সাথে মানে 2 যদি ওটা হয়ে থাকে, এটা 3 মার্ক হতে পারে। হোয়াট আর দ্য কি বেনিফিটস অফ করেসপন্ডেন্স? ই করেসপন্ডেন্স শুধু 5এও আসতে পারে, বা ই করেসপন্ডেন্স কাকে বলে, সাথে এটা 3 জুড়ে দেবো। মিনিটস অফ মিটিং কাকে বলে? খুব জরুরি। একটা মিটিংয়ের মিনিট কি করে লেখা হয়? হোয়াট ইজ নোট টেকিং হয়েছে এটা। আচ্ছা, নোট টেকিং এর কি স্টেপস দরকার নেই। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ নোট টেকিং? দেখ মানো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ নোট টেকিং? নোট টেকিং করলে কি কি সুবিধা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একই রকমভাবে নোট মেকিং এর অ্যাডভান্টেজগুলো কি কি? 2 মার্ক 5 মার্ক। বেশ, পার্থক্য খুব জরুরি। এই অবধি গেল 3rd ইউনিট। বলো কার সমস্যা? বুঝতে পেরেছো কিনা বলো? এই অংশে কোন কোন পয়েন্টগুলো করতে হবে ভালো করে ক্লিয়ার করে বলো। ঠিক আছে, এগোবো নাকি? এবারে দেখো রিমেডিয়াল গ্রামার। এইখানে তো আমি সাজেশন তো বলেছি কীভাবে করা যাবে, সাজেশন তো এখানে হয় না। তবে যেগুলো করতে হবে, যেমন প্রিপোজিশন কাকে বলে, প্রশ্ন আসবে এটা? নিশ্চয়ই নয়। এবারে প্রিপোজিশন প্রকারভেদ, সিম্পল প্রিপোজিশন কী কী, ডাবল প্রিপোজিশন কী কী, কম্পাউন্ড প্রিপোজিশন কী কী, এগুলো যদি পড়ো একটু ভালো করে, তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে। এবারে এইগুলো আসবে, অ্যাট কোথায় বসে। এবারে এই যে তোমরা দেখছো, এই যে অবস্থান, নাম উল্লেখিত ছোট স্থানের আগে অ্যাট বসে। অ্যাট এই যে বারটেনগ্রা, অ্যাট চারশোরা। এবার অ্যাট কোথায় বসে? নির্দিষ্ট সময়ের আগে, 10 o'clock। এগুলো কিন্তু পড়তে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। মানে এখানে তোমাদের তো আর পড়ানোর মতো কেউ নেই, নিজেদের কিন্তু ভালো করে বুঝে বুঝে পড়ে বসতে হবে। এই যে দেখো, অ্যাট সাধারণত কোথায় কোথায় বসে, কোন কোন শব্দের পরে বসে? অ্যারাইভের পরে অ্যাট, অ্যাস্ট্রোনিস্টের পরে অ্যাট, অ্যানোয়েটের পরে অ্যাট, এনভির পরে অ্যাট, মানে এই সমস্ত ওয়ার্ডের পরে সাধারণত অ্যাট বসে। এরকম কিছু সাজেস্টিভ করে দেওয়া রয়েছে। টু সেরকমভাবে। হ্যাঁ, তো প্রিপোজিশনই তো, আর্টিকেলটা এখানে নেই, এরা শুধু প্রিপোজিশন নিয়ে। তোমরা যেরকম আর্টিকেল প্রিপোজিশন করে এসেছো, তোমাদের ক্লাস 12-এ টেক্সট বুক থেকে ছিল, ক্লাস 10-এ তোমাদের নর্মাল যেখান থেকে সেখান থেকে আসতো, ক্লাস 12-এ ছিল তোমাদের মানে কী বলবো টেক্সট থেকে গ্রামারটা আসতো, এই আর্টিকেল প্রিপোজিশন। এটা সেরকম তোমাদের তো টেক্সট নেই, যে কোনো একটা তুলে দেবে। বোঝা গেছে? ইন তারপর কোথায় বসে? ফর,
ফ্রম, অফ, অন, বাই কোথায় বসে, উইথ কোথায় বসে, অফ ও ডবল কোথায় বসে, ইনটু কোথায় বসে, অ্যাবাভ কোথায় বসে, অ্যাবাউট কোথায় বসে, একবার পড়বে তাতেই হবে, দেখবে আফটার কোথায় বসে, বিফোর, অ্যামাং, উইদিন, ওভার, আন্ডার, যতগুলো প্রিপোজিশন রয়েছে প্রায় সবই এখানে আলোচনা করা রয়েছে। এবার তারপরে এখানে তোমাদের একটা দিয়ে দিয়েছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমাদের প্র্যাকটিস সেট দিয়েছি। হি ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য ডার্ক, অ্যাফ্রেড অফ, তো দেখো নিচে রয়েছে সব সব উত্তর কোথায় দেওয়া রয়েছে, এই 30টার উত্তর দেওয়া রয়েছে। এবার রয়েছে আর্টিকেল, আর্টিকেলও সেরকমভাবে এই যে কোথায় এ অথবা অ্যান কোথায় কোথায় বসে সব নিয়ম এবং উদাহরণ দেওয়া রয়েছে। এইগুলোতে কোনো সাজেশন হয় না, এগুলো পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, বুঝেছো? দা কোথায় বসে সব দেওয়া রয়েছে, কোথায় কোথায় বসে সব রুল দিয়ে দেওয়া রয়েছে, নিয়ম কোথায় বসবে, তারপর উদাহরণ দেওয়া রয়েছে, সব করা রয়েছে। এবার এক্সারসাইজ দেওয়া রয়েছে তোমাদের, দেখো এখানে এক্সারসাইজ রয়েছে। কখনো এরকম থাকতে পারে, মানে ড্যাশপ্রন থাকতে পারে, আবার কোথাও হয়তো এরকম চুজ দ্য কারেক্ট অপশন, মাই ফাদার ইজ ড্যাশ এ অ্যান্ড দ্য ডক্টর, তো এরকম থাকবে। আবার অনেক সময় কী হয় যে ইনকারেক্ট আছে, কারেক্ট করতে হবে, সি অ্যাডপ্টেড অ্যান্ড ক্যাট, তো এর সঠিক করতে হবে। তো এগুলো কিন্তু বিভিন্ন টাইপে থাকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তো এখানে নিয়ম রয়েছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ তার সাথে এস বা ইএস যোগ হবে। তো যাই হোক, যেমন টমাটোজ, এই যে গ্রো হলো, কারণ টমেটো প্লুরাল ছিল, যদি টমেটো সিঙ্গুলার হতো টমেটো গ্রোজ হতো। এইরকম করে সব নিয়ম পরপর পরপর দেওয়া রয়েছে, মানে ভার্ব কখন প্লুরাল হবে কি হবে এইসব জিনিস দেওয়া রয়েছে। এখানে প্রশ্নপত্র সেরকম রয়েছে, প্র্যাকটিস সেট, প্র্যাকটিস করতে হবে এটা। টেন্স, আমি বলবো এই মুহূর্তে এই সমস্ত জিনিস নিয়ে বসার দরকার নেই, পুরোপুরি তোমরা তোমাদের অনার্স পেপার যেগুলো রয়েছে, দুটো পেপার মেজর পেপার সেগুলো এবং পাসের পেপার নিয়ে পড়ো, মাইনর পেপার নিয়ে পড়ো, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে, এই সিসি নিয়ে আমি মনে করি পরীক্ষা দিয়ে এসে যদি ওই দিন বিকাল 3টা থেকে বসা যায়, তারপর দিন সকাল অবধি এই বইটা অবশ্যই কভার করা যাবে। তাই এটা নিয়ে বেশি চিন্তিত থাকার কিছু নেই, ঠিক আছে? এগুলো সবই তোমাদের জানার মধ্যে আছে। টেন্স একই রকমভাবে টেন্সের সব নিয়ম গুছিয়ে দেওয়া আছে, পাস্ট প্রেজেন্ট ফিউচার সবই দেওয়া রয়েছে, এবং সেখানে এরকম ট্রান্সলেটের মতো করে দেওয়া রয়েছে, যে এই যেগুলো ট্রান্সলেট দেওয়া রয়েছে বাংলাতে, এখানে ইংলিশে করে দেওয়া রয়েছে, এটাই করতে হবে। তোমাদের এখানে কয়েকটা প্র্যাকটিস সেটও দেওয়া রয়েছে, দেখেন প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে না, এটাতে মনে প্র্যাকটিস সেট দিইনি, আমি সহজ দিয়ে দিচ্ছি। এরপরে নাম্বার রয়েছে, নাম্বার তো আরও ইজি, ওর সাথেই যুক্ত। এই যে কোথায় কাউয়ের প্লুরাল কি দিয়েছে, এগুলো প্লুরাল এস বা এস ডবল এস কীভাবে করে করা হয়, আবার কিছু কিছুতে বহু বচন কীভাবে করা হয়, প্রত্যেক ব্যতিক্রম নিয়েও দেওয়া রয়েছে, যে যেখানে সিএইচ থাকবে সেখানে এস যোগ হবে, যেমন এই যে ওয়াচ সিএইচ আছে এই জন্য ইএস যোগ হয়েছে, আর নর্মাল সব জায়গায় এস যোগ হয়। তো এগুলো নিয়ম করতে হবে, এগুলো দেখো, এগুলো কোনো রকমভাবেই সাজেশন করা যায় না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো কি? বেশ, খুব ভালো। এবারে ভয়েস চেঞ্জও তোমরা করে এসেছো, সেই ভয়েস চেঞ্জের প্রত্যেকটা নিয়ম এখানে শেখানো আছে, প্রত্যেকটা নিয়ম করে তার উদাহরণ দেওয়া রয়েছে। এই যে ভয়েস চেঞ্জ এর মৌলিক নিয়ম, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করবো, প্রত্যেকটা এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা উদাহরণ পরপর নিয়ম অনুযায়ী, রুল 1, রুল 2, রুল 3, রুল 4, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কেমন হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, তারপর নিচের দিকে যদি যাও দেখবে এই যে যুক্ত বাক্য, সেখানে মরাল ভার্ব দিয়ে থাকলে কী হবে, আদেশ, অনুরোধ ইত্যাদি, ইম্পারেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ইন্টারগেটিভ সেন্টেন্সে কী হবে। এবার ব্যতিক্রমও কিছু থাকে, হি রানস ফাস্ট, সেক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে থাকলে কী হয়, সব দেওয়া রয়েছে। ফিউচার টেন্সেও থাকলে কী করতে হবে, বাই ছাড়া অনেক সময় প্যাসিভ ভয়েস হয়, বাই ছাড়া হয় না অনেক সময়, তো সেটা এখানে দেওয়া রয়েছে, এখানে সবই দেওয়া রয়েছে। ওকে, এগুলো একটু সময় দিয়ে ধৈর্য ধরে করতে হবে, এগুলো পরীক্ষার সময় করো, বা এখন একদিন সময় দিতে পারো, একদিন যদি না হয় একটা মানে অনার্সের পড়াশোনাগুলো করছো, অনার্স পড়তে পড়তে অনেকক্ষণ নোট মুখস্থ করছো, বোরিং লাগছে, তখন একটু গ্রামার নিয়ে বসে গেলে, এরকম করেই করতে হবে।
তবে আমি বলবো এখন মোস্ট অফ দ্য টাইম ইউটিলাইজ করো তোমাদের বিশেষ করে মেজর এবং মাইনরকে নিয়ে, ঠিক আছে? আর তো সাজেশন তো এমনিতে একটা দেওয়া রয়েছে তোমাদের পরে, এই যে সাজেশন দেওয়া রয়েছে 1 মার্কের 15টি প্রশ্ন আসবে, এরকম তোমাদের দেওয়া রয়েছে, এখানে সাজেশন দেওয়া রয়েছে, ঠিক আছে? বইয়ের পেছনে দেখবে একটা টেন্টেটিভ একটা সাজেশন দেওয়া রয়েছে 10টা, প্রথমে থাকবে গ্রুপ এতে, এই যে 15টা প্রশ্ন আছে, 10টা করতে হবে। তারপর দেখো অপশন বিতে প্রশ্ন আছে কটি, 6টি, 4টা করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে গ্রুপ সিতে 2টো রং প্রশ্ন আছে, 1টা করতে হবে। রাইট এ রিপোর্ট অন ইসরো চন্দ্রযান মিশন, আর এটা দিয়েছে রাইট অ্যান অ্যানুয়াল এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্পেন প্ল্যানিং মিটিং অ্যাট মিনিটস অফ মিটিং, ঠিক আছে? এটা একটা সাজেশন। বলো কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়েছে বা কারো কিছু প্রশ্ন আছে, কারো কিছু জানার আছে, প্রশ্ন আছে, বলো। বলো এক একজন করে, এক একজন করে বলো। আচ্ছা সেটা নিয়ে পরে আসছি তোমাদের সাথে, মেজর নিয়ে পরে আসছি, ঠিক আছে? ওটা নিয়ে নাহলে আমি তোমাদের সাথে আলোচনা করছি। এইসি রিলেটেড আর কোনো প্রশ্ন আছে কারোর, বলো। এই প্রশ্নটা করলে আমি কিন্তু উত্তর দিতে পারবো, এটা কিন্তু খুবই একটা মানে কঠিন একটা প্রশ্ন উত্তর দেওয়া। এটা একটা সাজেশন বললাম যে টেন্টেটিভ, এটা আমার মনে হয়েছে। এবার দেখো পরীক্ষক যিনি প্রশ্ন করছেন তার কাছে এগুলো আনইম্পর্টেন্ট মনেও হতে পারে। মানে আমি তোমাদের তো যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে তোমরা যখন ছিলে, তখন বাইরে তোমরা ছিলে না, দেখা গেলো যে আগের বারে আমি প্রশ্ন করলাম, আমি আগের বছরের প্রশ্নটাকে বাদ দিয়ে করেছিলাম। তাদের কী করেছি জানো, আগের বছরের ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট করে দিয়েছে। তারা এসে বলছে স্যার আমাদের তো সাজেশন খুব একটা বেশি লাগেনি। লাগবে কি করে, আগের বছরের প্রশ্ন রিপিট করে দিয়েছে। তো যেগুলো আমি দিয়েছি সাজেশনে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে এগুলোকে 100% ধরতে পারো যে বেশি করে দেখবে, আর বাকিগুলোকে একটু দেখে যেতে হবে। এগুলোকে আর মানে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলবো, বিষয়টা হচ্ছে সাজেশন একটা মানে টেন্টেটিভলি এটা করে দেওয়া যায়, কিন্তু ওটাকে যে পুরো ওইটাকেই পুরো সাজেশন, যেমন 10 মার্কের বললাম, 10 মার্কের সেখানে আমি ইসরোকে দিয়েছি, চন্দ্রযান 3 দিয়ে দিয়েছি, তো কবে হয়ে গেছে। এখন হয়তো কোনো ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো থেকে হয়তো তারা রিপোর্ট লিখতে দিচ্ছে বা লেটার লিখতে দিচ্ছে, 10 মার্কের তো লাগবেই না। 10 মার্কের যে 2টো পয়েন্ট দিয়েছে, 2টো প্রশ্ন দিয়েছি তোমাদের সাজেশনে, লাগবে মনে হচ্ছে? হয়তো লাগবেই না। 5 মার্কের যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে যে দেখো একটা ট্রান্সলেশন দিয়েছি, সেই ট্রান্সলেশনটা নাও আসতে পারে। প্রেসি রাইটিং দিইনি, প্রেসি রাইটিং আসতেও পারে। তাই এগুলো না মানে পুরোপুরি মানে এই বছর বিশেষ করে থার্ড সেমিস্টারে সাজেশনের থেকে একটু কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে, লিখতে কিন্তু নিজেদের করতে হবে। এবারে সেই জন্য এমন কিছু চয়েস করো, এমন কিছু মানে মানে কী বলবো পয়েন্টগুলোকে দেখো যেগুলোতে তোমরা লিখতে পারবে। আমার মনে হয় চিঠি বা রিপোর্টে একটা তোমাদের ক্লাস 11-12 থেকে যখন পড়েছিলে তোমরা, তখন কিন্তু একটা বেশ একটা সুন্দর একটা প্যাটার্ন বানিয়ে রেখেছিলে যে রিপোর্ট যদি আসে এরকম আমি কয়েকটা বাক্য লিখতে পারি। এগুলো না যারা ইংরেজিতে একদম দুর্বল মনে করছো তোমরা কিন্তু এরকম করতে পারো যে রিপোর্টের জন্য লেটারের জন্য আমি একটা স্যাম্পল বানিয়ে রাখবো। আর যখন প্রেসি রাইটিং আসবে তখন তো অলরেডি একটা বড় প্যারাগ্রাফ থাকবে, সেখান থেকে ছোট করতে হবে। তো ছোটকেও নিজের ভাষায় তো করতে হবে জানি, কিন্তু অনেকে তো জানি তো ওটা তো ছোটোখাটো করে ওই বড় প্যারাগ্রাফ থেকে ছোটো করে নাও, তো এগুলো কিন্তু পারবে। বিষয়টা আবারও বলি, পরীক্ষার খাতায় যদি ফাঁকা করো তাহলে কিন্তু নাম্বার পাবে না। তো এখানে ফাঁকা হওয়ার চান্স রয়েছে, মানে ইংরেজিতে গ্রামারগুলোতে যদি না পারো ভুল হবে। তো এবারে না পারলে অনেকে ছেড়ে দিয়ে আসে, তো ভুল হলেও করবে, চেষ্টা করে আসবে। তো সেক্ষেত্রে কি হয়, একটা গ্রেস মার্ক দেওয়া যায়। অনেক সময় কি হয়, পরীক্ষার্থীরা তারা পরীক্ষার্থী খাতায় কিছুই লিখে আসে না, শুধু প্রশ্নগুলো তুলে আসে।
তো সেইটার থেকে তোমরা যদি গ্রামারগুলো বা এগুলো একটু প্র্যাকটিসগুলো লিখতে যাও এবং সেখানে একটা যদি ভুলও হয়, তাহলে সেটাতে তোমরা এমনটা নয় যে তোদেরকে জিরো বসিয়ে দেওয়া হবে। কারণ সর্বপ্রথম ভাবতে হবে যে এটা কম্পালসারি পেপার, তো পাস তো সবই হবে। তবে পাস করার জন্য একটা কিছু সিম্পল ট্রিক থাকে। তার মধ্যে একটা ট্রিক হচ্ছে ডু নট স্কিপ এনি কোয়েশ্চেন। হ্যাঁ, এইটা করবে না, এইটা করা কিন্তু খুবই সমস্যা। আর 1 সেকেন্ড বলছি, সেমিস্টার 1-এর যে সিলেবাস আর সেমিস্টার 3-এর সিলেবাস দুটো ডিফারেন্ট। এই সিলেবাসের নাম হচ্ছে রাইটিং স্কিলস, মানে তোমাকে অধিকাংশ নিজেকে বানিয়ে লিখতে হবে। তাই এই ক্ষেত্রে সাজেশান করা খুব চাপের, এবং সাজেশান করা যায় শুধুমাত্র 1 এবং 3 নম্বর ইউনিট, এবং সেই 3 নম্বর ইউনিটটা কিন্তু বুঝিয়ে বলেছি। আর তোমাদেরকে বই অনেক দিন আগে থেকে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু শুরু করোনি। বিষয়টা যেটা শুরু করতে হতো নাম্বার ফোর্থ ইউনিটটা বই পাওয়া শুরু থেকে প্র্যাকটিস করতে হতো গ্রামারটা। কারণ এখন তোমাদের সময় করবে কখন? কারণ এই গ্রামারের নিয়মগুলো যদি একটু ভালো করে পড়তে, তোমাদের অনেক ডেভেলপ হয়ে যেত। কারণ এখানে দেখো প্রত্যেকটা জিনিস বাংলায় করে গুছিয়ে দেওয়া ছিল। তাই একটু আমার মনে হয় যে সময় করে করো, অনার্স করতে থাকো, সাথে অনার্স অনেকক্ষণ পড়া হয়েছে, তারপরে একটু গ্রামারের পার্স, ধরো আজকে নাম্বার নিয়ে বসলো বা আজকে আর্টিকেল নিয়ে বসলো। কারণ এই যে তোমাদের গ্রামারগুলো দিয়েছে না, খুবই সহজ গ্রামার। যে 6টা না 7টা ইউনিট দিয়েছে, ওগুলো যদি একটু ঠিকঠাক করে পড়ে নাও, যে নিয়মগুলো আমি লিখে দিয়েছি তোমাদের, অত্যন্ত সহজ লাগবে, কোনো কঠিন হবেই না। তাই একটু কষ্ট করে পড়তে হবে। তাই আবার বলবো, তোমার উত্তরটাকে দিয়ে সাজেশান যেটা দিয়েছি বইয়ের পেছনে, ওটা একটা টেন্টেটিভ, বলতে পারো যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের গুচ্ছ। তার মানে এটা নয় যে এটাই সব, বাকি বইটা পড়বো না। আশা করি ক্লিয়ার। আমি কি বললাম, যে প্রশ্নগুলো আজকে দাগ মারলাম পড়াতে সেগুলোই মোস্ট গুরুত্বপূর্ণ। কিন্তু সাজেশনে যে করা 15টা মাত্র প্রশ্ন রয়েছে, যেটা তোমাদের পরীক্ষার একটা স্যাম্পল প্রশ্ন, যে সেটা শুধু করে যাব তা কিন্তু নয়। আমি আবারও বলছি, নয়। ঠিক আছে, বেশ। আর কারোর কোনো প্রশ্ন আছে? আর কেউ কিছু জিজ্ঞাসা করবে? আর কারো কিছু পয়েন্ট আছে কিছু? বেশ। এবারে যারা ইংলিশ অনার্সের নও, তোমরা একটু লেফট হয়ে যেতে পারো। কয়েকজন এখানে ইংলিশ অনার্সের আছে, তাই তাদেরকে আমি তাদের টপিক নিয়ে কিছু বলবো। ঠিক আছে, তাই যারা ইংলিশ অনার্সের নও, তোমরা লেফট হয়ে যেতে পারো। এবারে বলো, কার কি প্রশ্ন ছিল বলো, ইংলিশ অনার্স থেকে। হ্যাঁ, হ্যাঁ, পেপার পড়ে অনেকগুলো পোয়েট্রি আছে। বেশ, বেশ। আচ্ছা, আচ্ছা। তো এই প্রশ্নের যদি উত্তর বোঝো, তাহলে এই ক্ষেত্রে এই যে ইউনিটটাতে কবিতা সেকশানে কিন্তু আমি দেখতে পাচ্ছি মোট 5টি সেকশন আছে। তার মধ্যে আবার একজন রাইটারের 2টো কবিতা আছে। এটা গেল তোমার পোয়েট্রি সেকশন থেকে। এবারে আসবো, আরেকটা সেকশন আছে ফিকশন এবং নন ফিকশন প্রোজ যেখানে আছে। তো দুটো মোটামুটি সেকশন, এ এবং বি সেকশন। তো তোমাদের মোট 3টা লং প্রশ্ন আসবে। সেই 3টা লং প্রশ্নের মধ্যে আমরা ফ্রাঙ্কেনস্টেইন এবং প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই দুটো অংশ থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি দুটো আসার চান্স রয়েছে। এরপরে, কারণ টোটাল তো 5টা প্রশ্ন আসবে এখানে, তো 5টা প্রশ্নের মধ্যে বাকি 3টা প্রশ্ন কবিতা থেকে, যে 3টে কবিতা মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। 3টা নেবে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু দ্য নাইটিঙ্গেল। আই হোপ ক্লিয়ার। 3টা নেবে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু এ নাইটিঙ্গেল। ওয়ান্স এগেন টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে বলছি,
যে দেখো আমি তো সর্বোপরি প্রশ্ন করছি না, আমি এই তিনটে কবিতাকে সব থেকে গুরুত্বপূর্ণ বললাম। এর বাদে হতে পারে যে তিনটা নামে দিল না, দিল ল্যাম এবং টাইগার থেকে, হতে পারে দিল ওয়েস্ট উইন্ড, দিল ওর টু নাইটিঙ্গেল দিল, কিন্তু তিনটা নামে থেকে দিল না। বা হয়তো তিনটা নামেটা দিল, ওর টু ওয়েস্ট উইন্ডটা দিল না, ক্রিস্টাবেল দিল, ওর টু নাইটিঙ্গেলটাও দিল। বিষয়টা হলো যদি আমি তিনটা কবিতা করি তাহলে এখান থেকে হয়তো দুটো পেতে পারি বা হয়তো তিনটাও পেতে পারি। তাই এই তিনটা যদি করি, মোস্টলি বলছে যে একটা তো অবশ্যই, দুটো বা তিনটাও পেতে পারো। আর এমনিতে সেখান থেকে সেকশন বি থেকে 10 মার্কের জন্য ফ্রাঙ্কেনস্টেইন তো অবশ্যই একটা থাকবে, আর প্রাইভেট রিসার্চ একটা থাকবে। তো এখান থেকে দুটো তো অলরেডি কনফার্ম। বাকি কবিতা সেকশনে এতগুলো কবিতা আছে, তাই সেখান থেকে তোমাদের তিনটে কবিতা বললাম, তিনটা নেবে, ওর টু দ্য ওয়েস্ট উইন্ড, ওর টু নাইটিঙ্গেল। আশা করি ক্লিয়ার করলাম। পয়েন্টটা বুঝতে পারলে? আমি 10-এরই কথা বললাম, আমি 10-এর কথাই বললাম। হ্যাঁ বলো। দেখো, ফিলোজফিক্যাল পোয়েম বা ইট ইজ এ পোয়েম অফ নেচার, এই সব প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে উত্তর একই। বুঝতে পারলে? শুধুমাত্র ইন্ট্রোডাকশনে কাজ এবং কনক্লুশনে কাজ, সেটা কিন্তু নিজেকে করতে হবে। যে ফিলোসফিক্যাল পোয়েম হলে আমি এই ইন্ট্রোডাকশনে এই লাইনটা ঢোকাবো। আশা করি ক্লিয়ার। আর কেউ ডাউট আছে বলো। ম্যাকবেথ, ম্যাকবেথ হচ্ছে তোমাদের মেজর 1, মেজর 3-তে, সরি। দেখো, ম্যাকবেথ নাটকে সাধারণত কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ থাকে, যেমন হচ্ছে ওপেনিং সিন 5 মার্কের জন্য, ঠিক আছে? তারপরে 3 অ্যাপারিশনস। দেখবে ম্যাকবেথ যখন পরে যখন ডাইনদের কাছে গিয়েছিল, 3টি অ্যাপারিশন কি কি ছিল? একটা রক্তমাখা মুন্ডু এসেছিল, তারপরে বলছিল যে যদি একটা গাছ, সরি, বিন্নাম জঙ্গল চলে আসে জঙ্গল অব্দি, এই নিয়ে কিছুটা ছিল পয়েন্ট। তো এটা আমি 5 মার্কেরগুলো আগে বলছি। ওপেনিং সিন, তারপরে বললাম 3 অ্যাপারিশনস, তারপরে রোল অফ দ্য উইচেস, ওকে, আর হচ্ছে এখান থেকে রোল অফ লেডি ম্যাকবেথ। এগুলো কিন্তু 5-এর ক্ষেত্রে বললাম, ওকে। 10-এর ক্ষেত্রে আসে ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজেডি, একেবারে পাতি প্রশ্ন, কিন্তু এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া রোল অফ ম্যাকডাফ, ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো, এই কটা প্রশ্ন। এবারে তোমরা যদি বলো যে স্যার এতগুলো প্রশ্ন বললেন, একটা প্রশ্ন বলুন, সেটা কিন্তু বলা মুশকিল। আর যদি সেটা করতে চাও তাহলে ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজেডি, একদম একটা লং প্রশ্নের জন্য। আর যদি অন্যান্য লং প্রশ্ন চাও, ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো, ম্যাকডাফ, ক্যারেক্টার অফ ম্যাকডাফ, ঠিক আছে? 5 মার্কের জন্য, আমি ছেড়ে গেছি, 5 মার্কের জন্য স্লিপ ওয়াকিং সিন, যেটা কিন্তু লেডি ম্যাকবেথের চরিত্র যদি ঠিকঠাক করে গুছিয়ে করো তাহলে কিন্তু হয়ে যাবে। আমি লেডি ম্যাকবেথ বলেছিলাম, চরিত্র যেটা হচ্ছে 5 মার্কের, লেডি ম্যাকবেথেরটাকে এমনভাবে করো যেটা হয়ে যাবে। আর এখানে আরেকটা সিন হয় পোটার সিন। তো আমি আবার বলছি, ওপেনিং সিন, 3 অ্যাপারিশনস, রোল অফ উইচেস, তারপরে বললাম স্লিপ ওয়াকিং সিন অর রোল অফ লেডি ম্যাকবেথ, আর পোটার সিন। এই 5টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ম্যাকবেথ থেকে 5 মার্কের জন্য। আর কিছু প্রশ্ন?
বলো, তাড়াতাড়ি বলো, এন্ড করবো ক্লাস। কোনটা? হ্যাঁ, কি বলো? কোন ক্যারেক্টারটা বেশি গুরুত্বপূর্ণ সেখানে? 10 মার্কের ক্ষেত্রে আমার মনে হয় যে অলিভিয়া বলছি, নামটা বল, মিটার, সিজারিও, ভায়োলা, 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 এবং সেটা থেকে ওই যে ক্রস ড্রেসিং, এইটা একই উত্তর হবে ম্যাক্সিমামটা ঘুরিয়ে ফিরিয়ে, গুরুত্বপূর্ণ। আর সাথে এটা মোস্ট ইম্পর্টেন্ট বললাম, তার মানে এইটা পরীক্ষায় যিনি পরীক্ষক তিনি মনে করলেন যে আমি দেবো না এটা, তাহলে কি করবো? তো এমনভাবে করো ক্যারেক্টারটা যাতে করে তোমরা এখানে অর্সিনোও করতে পারো, আর তোমাদের এখানে অলিভিয়া, এই তিনটা হচ্ছে মেন চরিত্র। তো তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সিজারিও, মানে কি বললাম, মেয়েটার নাম কি ছিল গো? বায়োলার, বারবার কথা বলছি, ঠিক এটাই। তবে আমার মনে হচ্ছে 12th নাইট থেকে ক্যারেক্টারগত প্রশ্ন পাবে, আর ম্যাকবেথ থেকে অ্যাজ এ ট্র্যাজেডিগত প্রশ্ন পাবে মন বলছে, এবারে আমি বলতে পারছি না, 1 সেকেন্ড টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে বলছি, আমি কিন্তু প্রশ্ন করছি না, বিষয়টা হচ্ছে একটা আপেক্ষিক। ক্লিয়ার? বেশ, আর একবার কোনটা বলবো, 10 না 5? 10 বলেছিলাম ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজেডি, ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো, রোল অফ ম্যাকডাফ। 5 মার্কে বললাম ওপেনিং সিন, পোটার সিন, রোল অফ উইচেস, 3 উইচেস, তারপরে ইয়ে অ্যাপারিশনস, 3 অ্যাপারিশনস, আর পরে কি স্লিপ ওয়াকিং সিন বা রোল অফ লেডি ম্যাকবেথ। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? তিনটা ল্যাবে থেকে অ্যাজ এ কি বলবো, তিনটা ল্যাবে অ্যাজ এ ফিলোসফিক্যাল পোয়েম করতে পারো, তিনটা ল্যাবের যে ক্রিটিক্যাল অ্যানালিসিসটা করতে পারো, বা এই যে নেচারকে রিভিজিটিং, মানে যাই হোক প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন, 10 মার্কের প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন, বুঝেছো? মানে মেনলি এখানে ওই তার যে প্রকৃতির মধ্যে যে একটা হিলিং পাওয়ার আছে, ও যে তাকে ট্রান্সফর্ম করাচ্ছে, এবং তারপরে প্রকৃতি তাকে যে এই তার মান্ডেল লাইফ থেকে দূরে আছে, তবুও প্রকৃতি তাকে আজও তাকে আনন্দ দিয়ে যাচ্ছে, এইসব পয়েন্টগুলো ঘুরিয়ে ফিরে সব একটাই উত্তরটাকে এমনভাবে করো যেটাকে তুমি করতে পারবে। ক্লিয়ার? বেশ, আর কোনো প্রশ্ন? ঝটপট করো। ফ্রাঙ্কেনস্টাইন, ফ্রাঙ্কেনস্টাইন থেকে অ্যাজ এ গথিক নোভেল বলেছিলাম, অ্যাজ এ মিস্ট্রি নোভেল, ফ্রাঙ্কেনস্টাইন তার এখানে যে মডার্ন প্রমিথিউস বলা হয়েছে, এই টাইটেল রিলেটেড প্রশ্ন একটা দিয়েছিলাম, সেটা বেশি করে গুরুত্বপূর্ণ। তারপরে বলেছিলাম যে ক্যারেক্টার অফ মনস্টার বলেছিলাম। বেশ, এই কটা তো বললেই হবে। দেখো, যদি না দেওয়া থাকে, দেখতে পাওনি, আশা করি প্রথম প্রশ্নটাকে নিয়েই আছে ঘুরিয়ে ফিরিয়ে, ওটাকে হয়তো প্রশ্নটা অনেক দেওয়া রয়েছে যে মডার্ন প্রমিথিউস লেখা নেই, যে বলা হয়েছে যে সায়েন্টিফিক ইয়ে রিভলিউশন এবং তারপরে তার ক্যাটাস্ট্রফি, এরকম কিছু একটা প্রশ্ন দেওয়া রয়েছে, যেটা কিন্তু মডার্ন প্রমিথিউস রিলেটেড। ওটাকে নিজেকে করে নিতে হবে, যদি মডার্ন প্রমিথিউস দিয়ে থাকে তাহলে ভাববে না যে প্রশ্ন দেওয়া নেই, ওই উত্তরটাই ঘুরিয়ে ফিরিয়ে করা রয়েছে। বলো, আর কোনো প্রশ্ন?
কারণ হচ্ছে তোমরা 7 দিন আগে থেকেই তোমাদের ঘুমটা ভেঙেছে, তাহলে ঘুমাতে পারবে কি করে? কুম্ভকর্ণের মতো তো ঘুমাচ্ছিলে সবাই। সিলেবাস অনেক বেশি, তাহলে তোমার থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম, একবার 6 সেমিস্টারের কথা ভাবো, একবার 6 সেমিস্টারের কথা ভাবো। চার চারটা পেপার, তাদের নতুনতার সিলেবাস আসবে। তাহলে তুমি যে বলছো যে সব থেকে আমরা কঠিন অবস্থায় রয়েছি, একদমই নয়। হ্যাঁ, সেটা টাইম কম। এটা এটা সেরকম ভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে বেশি সময় দিয়েছিল। এইটা এইটা প্রশ্ন, যে দিতে বলেছিল নাকি। আসলে এটা আমাদের তোমাদের কারোর হাতে নেই, ওদের মতো করে করছে পরীক্ষা। তো সেটা আর কি বলি, তো এটা একটা প্রহসন হয়ে যাচ্ছে। তো কোনো সময় তাদের শিডিউল ম্যাচ খাচ্ছে না, তাদের মতো করে বাড়িয়ে দিচ্ছে, টেনে দিচ্ছে বেশি সময়, আবার এখানে কমিয়ে দিচ্ছে। তবে এটা সচেতন থাকো, যখন কোনো সেমিস্টার লং হয়ে যাচ্ছে, 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে, তখন সিনসিয়ার হয়ে যেতে হবে যে পরের সেমিস্টার কম টোয়িং করবে। এটা কিন্তু মাথায় রাখবে, মানে এটা একটা তোমাদের অভিজ্ঞতা হয়ে গেল। সেটা দেখতে হবে আমাদের, তোমরাই তো প্রথম ব্যাচ, তাই তোমাদের ওই ভালো করে ওই আছে। হয়তো দেখা যাবে হয়তো তোমাদের কোনো পার্শ্ববর্তী কোনো কলেজে তোমাদেরকে পাঠানো হয়েছে, সেখানে তুমি গিয়ে কোনো কোর্স করছো, কোনো পেপার পড়ে আসছো, হতে পারে, দেখা যাবে। ওই ইউনিভার্সিটি সব দেবে। আপাতত থার্ড সেমে থাকো, থার্ড সেম থেকে পাস হয়ে ফোর্থ সেমে যাও, তারপরে দেখা যাবে। ঠিক আছে, পাস করবে, লিখলে পাস করবে, না লিখলে পাস করবে না। ঠিক আছে, মিষ্টি তো সববার খাওয়াবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আর কিছু বলবে না, আমি রাখবো। ঠিক আছে, পড়ে যাও, মন দিয়ে পড়ে যাও। বারবার বলছি, সাজেশনের পেছনে ছোট না, সাজেশন বেশি করলে তখন চাপ হয়ে যাবে। তার থেকে 3-4টা যেগুলো বললাম, যে টেক্সট বা 3-4টা পোয়েমের নাম বললাম, সেগুলো মন দিয়ে পড়ে যাও। সামারিটাই বেশি করে, সামারিটাই পড়ো। অত্যন্ত নাইটিঙ্গেল অ্যাজ এ মনে হয় কি দিয়েছে তোমাদের, স্যার দিয়েছে, আমি বলতে পারবো না, একটু দেখে নিতে হবে বাবা। হ্যাঁ, হ্যাঁ, দুটোর মধ্যে যেটা দেখবে ক্রিটিক্যাল অ্যানালাইসিস টাইপের আছে, ওটাই বেশি করে পড়বে। ঠিক আছে, বেশ, আমি এখানে কমপ্লিট করলাম ক্লাস। ঠিক আছে, চলো রাখো।